নয়নতারার মায়ের সঙ্গে বাবার আজকেও ভীষণ ঝগড়া হয়েছে। বিকেলে দুজনের মাঝে কথা কাটাকাটি হওয়ার পরপরই ঘরের জিনিসপত্র ভাঙচুর করে আলমগীর। মায়ের গায়েও হাত তুলতে দেখেছে নয়নতারা। যদিও এই কাহিনী বাসায় নতুন নয়, প্রায়ই তাদের ঝগড়া মুখে হলেও সেদিনের মতো বিষয়টা যেন অত্যন্ত বেগতিক রূপ ধারণ করে। নয়নতারার মায়ের গায়েও বাবার এই দ্বিতীয়বারের মতো হাত তোলা। সেদিনও তুলেছে, আজও। এর আগে অন্যান্য দিনগুলোতে ঝগড়া মুখে এবং ভাঙচুরে সীমাবদ্ধ ছিল, অথচ এখন থেকে সবকিছু কেমন ব্যতিক্রমী হচ্ছে। শুধু কিছুতেই এই অশান্তি হজম করতে পারছে না নয়নতারা। ক্ষুণ্ণ হৃদয়ের মা মেঝেতে বসে কাঁদছে। মাথায় তার এক হাত। বুকের ব্যথা যে তীব্রতর হতে লাগল শাহানার। ছোট 7 বছরের ছেলে রিফাত এক কোনো অচুপটি মেরে দাঁড়ানো, অশ্রুসজল দুটি চোখ ছোট বাচ্চাটিরও। বাবার অমন আচরণে সেও যে ভয় পেয়েছিল প্রবল। সেভাবে দাঁড়িয়ে থেকে বাচ্চা ছেলেটি কয়েক দফা মায়ের দিকে তাকিয়েছিল বটে। বাবা ঝগড়া করে বাড়ি ছেড়ে বের হয়েছে একটু মিনিট 10 হল। 17 বছর বয়সী নয়নতারা দুর্বল শরীরের মাকে এবং ভীতিগ্রস্ত ভাইকে কাছে টেনে আগলে নিল। মায়ের জলভরা নয়নযুগল মুছে দিল কোমল হাতে। মাথার এলোমেলো চুলগুলো অল্প অল্প করে গুছিয়ে দিল। অবুঝ মনের রিফাতও আজ অনেক কিছু বুঝে গেছে। বাচ্চা ছেলেটি মায়ের আঁচলের ভেতর লুকিয়ে পড়ে সঙ্গে সঙ্গেই সাহানা নিজের সন্তানদের বাহুডোরে শক্ত করে আঁকড়ে নিলেন। কিন্তু নয়নতারা উঠে গেল ডাইনিং থেকে পানি আনতে। সাহানা পানি পান করতে না চাইলেও নয়নতারার জোরের কাছে হার মেনে পানিটুকু পান করতে হল তাকে। আরও 1 গ্লাস রিফাতকেও খাওয়ালো। এরপর হাঁটু মুড়ে বসে মায়ের দুগালে আলতোভাবে হাতজোড়া রেখে বলল, চলো মা, বের হব। শাহানার চোখের জল যেন বাঁধ মানে না। তিনি অশ্রুসিক্ত নয়নে তাকালো ভুক্তভোগী মেয়ের পানে। মেয়ের ডান গালে হাত রেখে বললেন, তোর গালটা অনেক লাল হয়ে গেছে বাবু, চল বরফ লাগিয়ে দিই। জানোয়ারটার এত সাহস আমার কলিজাকে আঘাত করে। নয়নতারা সেভাবে থেকেই বলে, কি বললাম মা, উঠো, বোরখা পরে নাও, থানায় যাব আমরা। সাহানা বললেন, আমি জানি তুই কি জন্য যেতে চাস, কিন্তু পরে তোর বাবা জানলে তিনি আরো বিপদ ঘটিয়ে ফেলবেন। আমার কিছু হলে হোক, মরে গেলে মরে যাব, তবুও আমি চাই না আমার সন্তানদের কিছু হোক। আমরা ওর বিরুদ্ধে গেলে ওই জানোয়ারটা আমার সাথে সাথে তোদেরও ছাড়বে না। ও একটা পশু, জানোয়ার হয়ে গেছে, মানুষ নাও। রিফাত আর্স্ট কণ্ঠে বলল, নানুবাড়ি যাই না আম্মু, চলো। নয়নতারা বলল, আর কত সহ্য করবা? তোমার বড় ভাই এমন একটা মানুষের হাতে তোমায় তুলে দিল যে নিজে শত শত ভুল করলেও মানতে নারাজ। আর আমরা ভুলটাকে ধরিয়ে দিতে গেলে আমাদের সঙ্গে উল্টোপাল্টা বকবে, ঝগড়া করবে, গায়ে হাত তুলবে, এমনকি হাতের কাছে যা পাবে সেটাই ভাঙচুর করবে। এসব অনেক সহ্য করেছি মা, এবার আমি একাই থানায় যাব। আমি তোমাকে আর এভাবে সবটা সহ্য করতে দিব না। সাহানা নয়নতারার হাত শক্ত করে ধরে বললেন, না রে মা, আমাদের থানায় যাওয়াটা ঠিক হবে না। সহ্য যেহেতু করেছি এতদিন, বাকিটা দিনও করে যাব। তুমি বড় খালামণিকেও এভাবে বুঝিয়ে দাও। আমাকেও দিচ্ছ, কেন করো তুমি প্রতিবার এমনটা? বলো আমায়, কিসের এত ভয় তোমার? সাহানা উঠে দাঁড়ালেন। ছেলে মেয়ের চোখে মুখে স্নেহের সহিত হাত বুলিয়ে দিলেন। সন্তানদের বিছানায় বসিয়ে তিনি নিজেও বসলেন।
কাপা কণ্ঠে বললেন, তোরা আমার দুর্বলতা, তাই আমার ভয়টাও এখানেই। কিন্তু তুই চিন্তা করিস না নয়ন, তোর বড় খালামণি সর্বদা আমাদের পাশে আছেন। সে কতবার বলে তার কাছে চলে যেতে, শুধু আমরা যাই না বলে। তোর খালামণি এও তো বলে আমি যেহেতু যেতে অনাগ্রহী তবে তোদের পাঠিয়ে দিই অন্তত। সেখানে থাকা, খাওয়া, পড়াশোনা করানোর মতো দায়িত্ব নিতে চান তোর খালামণি, খালু দুজনেই। তুমি কিভাবে ভাবলে তোমাকে ছেড়ে আমরা দুজন সেখানে ভালো থাকব? সাহানা এবার হুহু শব্দে কেঁদে উঠলেন। আমি তা জানি রে মা, কিন্তু আমার মনে হয় তোরা ওখানেই ভালো থাকবি সবচেয়ে বেশি। তোর খালুর প্রচুর নাম ডাক, সেজন্য তোর বাবারও ওরকম সাহস নেই উনার সাথে লড়তে যাওয়ার। আমি ভাবছি তোদের সেখানে পাঠিয়ে দিব আগামী মাসে। তুই এখানে দ্বিমত করিস না মা। কিছুতেই না মা, আমি যাব না সেখানে। নয়ন শোন, তোর মা যা বলে তাই কর, সেফটিটা সবার আগে। তোরা আন্টিকে নিয়েই তোর বড় খালামণির বাসায় চলে যা, দেখবি তোর খালুর জোরে তোর বাবা কিছুই করতে পারবেন না। তাছাড়া উনারা তো চাইছে তোদের নিয়ে যেতে, তাহলে কেন এত নিষেধ সাধছিস? মিলির কথায় নয়নতারা খানিকটা ভেবে বলল, বাবা বোধ হয় এত সহজে যেতে দিবে না আমাদের, এসব তিনি জানেন। এজন্য কম কাহিনী করেনি বাসায় এর আগে। তৃষ্ণা বলল, তার জন্য সব সহ্য করবি মুখ বুজে? নয়ন খানিকটা হেসে বলল, আমি এখান থেকে চলে গেলে তোদের কথাও মনে পড়বে ভীষণ। আর তোদের দুজনেরও দেখছি কত তারা আমাকে বিদায় করার। তৃষ্ণা নয়নতারার হাত চেপে ধরে বলল, কখনোই না, আমরা তোর সাথে সর্বক্ষণ আছি, কাছে থেকেও, দূরে থেকেও, আর মোবাইলের ভেতর থেকেও। মিলির কথায় নয়নতারা, তৃষ্ণা দুজনই ফিক করে হেসে উঠল। মাঝে 3 মাস কেটে গেল কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু এই 3 মাসের ভেতর নয়নতারা একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। প্রায় 1 মাস হল সম্পর্কের। ছেলেটা তাদের কলেজেরই। ক্লাস শেষ করে নয়নতারা আর রেদোয়ান মিলে একটু ঘুরতে বের হয়। হাঁটার মাঝেই রেদোয়ান বলল, এইচএসসি কমপ্লিট করে বিদেশ চলে যাব নয়ন। নয়নতারা রেদোয়ানের দিকে তাকিয়ে বলল, বাকি পড়াশোনাটা কি করবে না? নাকি সেখানে গিয়েই করবে? রেদোয়ান নীরব হেসে বলল, পড়াশোনার জন্যই যাব। এখন থেকেই আস্তে ধীরে ব্যবস্থা করে দিচ্ছে বাবা আমাকে পাঠানোর জন্য। ভালো তো। মন খারাপ হচ্ছে এখনই? আরও 1.5 বছর তো আছি এখানে, কাগজপত্র সবটা হতেও তো সময় লাগবে। এমনকি আরও দেরিও হতে পারে বলা যায় না। তাই বলছি যখন চলে যাব তখন না হয় মন খারাপ করো। নয়নতারা রেদোয়ানের হাতে ছোট করে মার বসাল। রেদোয়ান তার পরিবর্তে মৃদু হাসল। আলমগীর মির্জা কর্কশ কণ্ঠে হুড়মুড়িয়ে নয়নতারার রুমে প্রবেশ করলেন। বাবাকে এভাবে আসতে দেখে নয়নতারা খানিকটা ঘাবড়ে গেল। এতক্ষণ বিছানায় বসে পড়াশোনা করছিল সে। আলমগীর এসেই একাধারে তার বই, খাতা মেঝেতে ফেলে দিতে লাগলেন। শব্দ পেয়েই পেছনে সাহানা দৌড়ে আসলেন ধরতে। রিফাত ঘরের এক প্রান্তে দাঁড়ানো। বাচ্চাটা আজও বাবার এ ধরনের রূপ হজম করতে পারছে না। ভয় কাচুমাচু সে। সাহানা মেয়েকে বাঁচাতে গেলে গালে চড় বসিয়ে দেন আলমগীর। এক চড়ে মাথা যেন ঝিমিয়ে উঠল সাহানার। নয়নতারা বাবাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে আলমগীর ওর গালেও এক চড় মারলেন। নয়নতারা সেই মুহূর্তে বলল, কি হয়েছে তোমার? কোনো বলা নেই,
কওয়া নেই এসেই মারামারি চেঁচামেচি শুরু করে দিয়েছ। কেন বাবা, তুমি কি একবারও হয়রান হও না? কথায় কথায় কেন গায়ে হাত তুলতে হবে তোমার? সাহানা স্বামীর পা ধরে বললেন, ওকে ছেড়ে দাও। তুমি বলো কি হয়েছে? কি করেছে ও? উত্তেজিত না হয়ে বলো কি করেছে ও? আলমগীর রাগের মাথায় বললেন, আমার পা ছাড়। তোর মেয়েকে জিজ্ঞেস কর কি করেছে ও। পড়াশোনা বাদ দিয়ে কলেজে প্রেম করতে যায়। এজন্যই কি টাকা ঢালি আমি তোদের পেছনে? এই বল ওই ছেলেটা কে? কবে থেকে চলছে এসব? নয়নতারার কাছে ব্যাপারটা এখন পরিষ্কার হল। তাচ্ছিল্য হেসে সে বলল, কেন? বললে কি ওকেও মারতে যাবে? তোমার তো আবার কথায় কথায় হাত চলে বেশি। আলমগীর সামনে আরেকটু এগিয়ে এসে বললেন, দরকার হলে তাই করব। পড়াশোনা বাদ দিয়ে কোনো না কোনো ছেলের হাত ধরে ঘুরে বেড়াবি, আর বাসায় পড়তে বসার নাটক চালাবি। এসব জেনে বুঝেও আমি চুপ থাকব মনে করেছিস? জানে মেরে ফেলব একদম বদমাইশ মেয়ে। হ্যাঁ মারো না, মারো। জানে মেরে শেষ করে দাও সবকিছু। তাহলেই তো তুমি বাঁচো। মেরে ফেলো আমাদের। বাঁচিয়ে রেখেছই বা কেন? তোমার অত্যাচার সহ্য করার চাইতে একবারে মরে যাওয়া ঢের ভালো বাবা। মেরে দাও আমাদের, তাহলেই সব শান্তি হবে। প্রচুর মুখ চলে দেখি তোর। ওহ বুঝেছি, মা যেমন মেয়ে তো তেমন হবেই। কথায় কথায় মায়ের দোষ টানা বন্ধ করো বাবা। নিজের দোষ তো কোনো কালেই স্বীকার করবে না তুমি। আগে নিজে ভালো হও, এরপর অন্যকে দোষ দিতে এসো। আর আমি তোমার টাকায় পড়াশোনা করি না। আমাদের দায়িত্ব যে নেয় তিনি একমাত্র আমাদের বড় খালামণি এবং খালু। তুমি যা টাকা ঢালো সব তোমার নিজের পেছনে। নেশা করে বেড়াও, কাজ ছেড়ে বেকার হয়ে বসে আছো। আর যতটুকু কামিয়েছ সেগুলো নিজের পেছনেই ব্যয় করে বেড়াও। আমাদের জন্য তুমি কি করলে বাবা? শুধু গায়ে হাত তোলা আর ঘরে ঝগড়া বিবাদ করা ছাড়া? জীবনে তো কিছুই করতে পারলে না তুমি। আমার ভাবতেও অবাক লাগে, একটা পশু তুল্য আমার বাবা। মেয়ের কথা আলমগীরের শরীরে কাটার মতো বিধে। তিনি সজোরে নয়নতারার গালে ফের চর বসিয়ে দিলেন। চর পড়ার ফলে নয়নতারার নিচের ঠোঁটটাও কেটে গেল। রক্ত বের হতে লাগল মুহূর্তেই। সে বসে পড়ল নিচে সমানে। কিন্তু বলার মতো আর কেউই কিছু পেল না সেখানে। আলমগীর চলে গেলেন নির্দিষ্ট স্থান হতে। যাওয়ার আগে হুমকি দিয়ে গেলেন যাতে সে ওই ছেলের সঙ্গে আর না মেশে। নয়নতারা ভেবে পায় না তার বাবা রেদোয়ানের বিষয়টা জানলই বা কিভাবে। সাহানা এসে মেয়ের ঠোঁট চেপে ধরলেন, যাতে রক্ত পড়া বন্ধ হয়। এরপর মেয়েকে বুকে জড়িয়ে নিলেন তিনি। রিফাতও দৌড়ে এসে মা আর বোনকে আগলে ধরল। নয়নতারা মায়ের বুকে মাথা রেখেই বলল, কোনো দিন আমি বাবাকে নিজ হাতে খুন করে ফেলি। আমি নিজেও জানি না মা। তৃষ্ণা আর মিলিকে নয়নতারা মাঝে মধ্যে অনেক কথাই বলে। আজকের ঘটনা সম্পর্কেও বলল তাদেরকে। সেই মুহূর্তে বন্ধু হিসেবে নয়নতারাকে আশ্বাস দেওয়ার সর্বস্ব চেষ্টা করে তারা। রাতে ঘুমানোর পূর্বে রেদোয়ানকেও বিষয়টা জানাতে ভুলল না সে। এমনকি সাবধানও করে দেয়। এও বলে বাবা নিজ থেকে এই খবর না জানলেও কোনো পরিচিত কেউ নিশ্চয়ই তাকে জানিয়েছেন। রেদোয়ান তখন শুনে বলল, সমস্যা নেই। এই ব্যাপারটা নিয়ে তেমন চিন্তা করারও প্রয়োজন নেই আমাদের। আমরা সবার আড়ালে প্রেম করব কেমন? কাকপক্ষীয় টের পাবে না তখন। রেদোয়ানের এই কথার বিপরীতে নয়নতারা ঠোঁটে সামান্য হাসি টানার চেষ্টা করল তখন।
দিন পেরোল, মাস পেরোল। ধীরে ধীরে নয়নতারাদের এইচএসসি এক্সামের দিনটাও চলে আসলো। এক্সামের জন্যেও কেটে গেল প্রায় 1.5 মাস। বিগত কয়েকটা মাসেও যে আলমগীর চুপচাপ ছিলেন তাও কিন্তু নয়। সুখ, দুঃখ, বাবার করা অশান্তির মাঝ দিয়ে নয়নতারার দিন কেটেছে ঠিকই, কিন্তু সেসবের মাঝে মন দিয়ে বাড়িতে পড়াশোনা করার বৃথা চেষ্টাও চালিয়েছে সে। এক্সামটাও ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছে। বাকিটা ফলাফল প্রকাশ হলেই না দেখা যাবে। এক্সামের পরপর রেদোয়ানের ব্যস্ততা যেন আবারও বেড়েছে। বাবার সাথে মাঝে মধ্যে তার ব্যবসা দেখা, আবার একটা টিউশনও পেয়েছে সে। ষষ্ঠ এবং নবম শ্রেণীর স্টুডেন্ট তারা, দুজনই 2 ভাই। আবার নিজের ছোট ভাইকেও মাঝে মধ্যে পড়ায় সে বাড়িতে। কিন্তু রেদোয়ানের মাঝে এমনিও যথারীতি পরিবর্তন টের পেয়েছে নয়নতারা। রেদোয়ানের ব্যস্ততাও যেন নয়নতারার বেলায় ইচ্ছাকৃত রূপ নিয়েছে। তার কাছে মনে হয় এই রেদোয়ান আর সেই রেদোয়ান নেই। ফোন করলে ঠিকঠাক কথা বলতে পারে না সে রেদোয়ানের সঙ্গে। ছেলেটা ওকে ব্যস্ততার অজুহাত দেখায় প্রতিনিয়ত। ওকে অবহেলা করে তা বেশ ভালো করেই বুঝে নয়নতারা। আজ রাতে রেদোয়ানকে কয়েকবার কল করে ওয়েটিং পেল। ছেলেটা কারো সঙ্গে কথা বলছে। কে হতে পারে অপর মানুষটি? এতক্ষণ যাবৎ কি এমন কথা থাকতে পারে সেই মানুষটির সঙ্গে রেদোয়ানের? প্রশ্নের ভিড় বারংবার করা নাড়ে তার মস্তিষ্কের দরজায়। কিছু সময় বাদে রেদোয়ান নিজেই কল ব্যাক করল। নয়নতারা কল রিসিভ করতেই রেদোয়ান কিছুটা বিরক্তির স্বরে বলে উঠল, কি হয়েছে নয়নতারা? দেখছ যে একজনের সঙ্গে কথা বলছিলাম, তাও বারবার কেন ফোন দিতে হবে তোমার? নয়নতারা এক ঢোক গিলে বলল, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। তাহলে একটু ধৈর্য ধরে থাকতে পারলে না? আমি কি শুধু তোমার ইচ্ছার প্রাধান্যই দিব? আমার কি অন্যান্য কাজ, জরুরি আলাপ থাকতে পারে না? এভাবে কেন বলছো রেদোয়ান? আমি কি কখনো বলেছি তোমায় আমার ইচ্ছার গুরুত্বই সবার ঊর্ধ্বে? প্লিজ নয়নতারা, আর কোনো অহেতুক কথা বাড়িয়েও না তো। কি বলবে বলো? আমার কাজ আছে। তুমি কয়েকটা মাস ধরে আমার সঙ্গে ফোনে কথা বললে শুধু এই এক কথাটাই বলো রেদোয়ান। কেন? আমাকে কি তোমার আর ভালো লাগে না? শাট আপ নয়নতারা, কিসব বাজে বাজে কথা বলছো? দেখো, তোমার সঙ্গে আপাতত আমার কথা বলতে ইচ্ছে করছে না। কল কাটো। আমি কোনো কল কাটব না। উচিত কথা শুনতে সবারই তিক্ত লাগে রেদোয়ান। এটা সত্যি যে তুমি আগের তুলনায় অনেক বদলে গেছ। আমি আর আগের রেদোয়ানকে পাই না। কোথাও যেন হারিয়ে গেছে আমার পুরনো রেদোয়ান। কেন রেদোয়ান? কেন এত পরিবর্তন তোমার মাঝে? রেদোয়ানের বিরক্ত এবার দীর্ঘ হল। বলল, সবসময় একটা মানুষ একরকম থাকে না নয়নতারা। মানুষ পরিবর্তনশীল। তাহলে কি ভালোবাসাও পরিবর্তন হয়ে গেছে তোমার কাছে? তার মানে কি আমি ধরে নিব তোমার ভালোবাসাটা সত্যি ছিল না? প্রকৃত ভালোবাসা তো কখনো পরিবর্তন হয় না রেদোয়ান। রেদোয়ান ফোনের ওপার থেকে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মুখে কোনো কথা ফুটল না তার। নয়নতারা কান্নারত কণ্ঠে বলল, কিছু বলতে পারলে না তাই না? জানো রেদোয়ান, তোমার এই পরিবর্তন অন্যান্য পরিবর্তনের চাইতেও ভয়ানক আমার কাছে, যেটা আমাকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি বোধ হয় আমাকে আর আগের মতো ভালোবাসো না। সেজন্য তুমি আমায় বারবার ব্যস্ততার অজুহাত দেখাও, আমাকে অবহেলা করো। আমাকে তোমার আর ভালো লাগে না। কিন্তু কেন? কি করেছি আমি? তোমার মাঝে কি তবে আকর্ষণই ছিল আমার প্রতি? প্রকৃত ভালোবাসা ছিল না বুঝি?
সবই কি তাহলে তোমার কেবল আবেগ ছিল? রেদওয়ান বলল, নয়নতারা, আই থিংক উই নিড টু টেক আ ব্রেক। নয়নতারা ঠোঁট কামড়ে নিশ্চুপ কাঁদে। রাগে অভিমানে ফোন কেটে দেয় সে। এরপর কেটে গেল আরও 3 মাস। এর ভেতর তাদের এইচএসসির ফলাফলও প্রকাশ হয়ে গেছে। রেজাল্ট বেশ ভালো করেছে নয়নতারা। অথচ মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, কোনো প্রকার যোগাযোগ নেই রেদওয়ানের সঙ্গে তার। রেদওয়ান নিজে থেকেও চেষ্টা করেনি। অথচ নয়নতারা রেদওয়ানের সব খবর নিতে চেয়েও পারেনি, কেননা রেদওয়ান সেই সুযোগ তাকে দেয়নি। কিন্তু তার ফলাফল জানতে অন্তত এক বন্ধুর মাধ্যমে খবর নিয়েছিল নয়নতারা। জানতে পারে রেদওয়ানের ফলাফলও ভালোই এসেছে। কিন্তু রেদওয়ান সবই ভুলে গেছে, নয়নতারাকেও। তার কোমল হৃদয় ব্যথিত রেদওয়ানের আচরণে। অথচ রেদওয়ানকে এক মুহূর্তের জন্যেও নয়নতারা ভুলে যেতে পারে না। তৃষ্ণা এবং মিলির কাছে নয়নতারার বিচ্ছেদ সম্পর্কে সবটাই জানা। তারা নয়নতারাকে শক্ত থাকার জন্যে বিভিন্ন পন্থাও বেছে নেয়। কিন্তু নয়নতারা ডিপ্রেসড। রেদওয়ানের চলে যাওয়া, বাসায় বাবার আচরণ তাকে অতিমাত্রায় ডিপ্রেসড করে তুলেছে। মাঝে দুবার নিজের জীবনকেও ত্যাগ করতে চেয়েছিল, কিন্তু সাহসের স্বল্পতায় তাও হয়ে ওঠেনি। সাহানাও পরিচিত মেয়ের এই দুঃখ সম্পর্কে। তিনি প্রতি পদেই মেয়েকে সামলে রাখছেন। মেয়েকে কিভাবে একটু আনন্দে রাখা যায় সেটা দেওয়ার প্রবল চেষ্টা করে যাচ্ছেন। রিফাত বোনের ভঙ্গুর হৃদয়ের গল্পগুলো না জানলেও বোনের মন সর্বক্ষেত্রে উদাসী দেখায়। তা ছেলেটা বুঝতে পারে, বিধায় চেষ্টা করে বোনকে সময় দেওয়ার। দুপুরের রান্নার জন্য সবজি কাটতে কাটতে সাহানা ফোনে ওয়াজ শুনছিলেন। অনেক আগে থেকেই শুনেন তিনি। ওয়াজে ইসলামিক বিভিন্ন বক্তৃতা প্রেষণ করা হচ্ছে। নয়নতারা খুব একটা না শুনলেও মাঝে মধ্যে মায়ের সঙ্গে শুনে সেও। আজও তা লঙ্ঘন হল না। সেই শুনছে, ভালোও লাগছে তার। অনেক উপদেশমূলক বার্তা প্রেরণ করা হচ্ছে। মনে একটা অন্যরকম শান্তি অনুভব করল সে এই মুহূর্তে। এর আগেও এমনটা হয়েছে। মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করতে করতে ভাবল, রেদওয়ানকে নিয়ে তার আর ভাবলে চলবে না। সে আর ওই মানুষটার জন্যে ভেঙে গুড়িয়ে পড়বে না। শক্ত চিত্তের মানুষ হতে হবে তাকে। জীবনে অদ্বিতীয়া হয়ে সামনে এগিয়ে যেতে হবে। রেদওয়ান যদি তাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে সেও ভালো থাকতে পারবে রেদওয়ানকে ছাড়া। আর কাঁদবে না ওই মানুষটার জন্য নয়নতারা। বিকেলে বড় খালামণি ফোন করে খবর নিল সবার। নয়নতারার ইউনিভার্সিটির ভর্তির বিষয়েও কথাবার্তা হল। নয়নতারা রাজি হয়েছে। ইউনিভার্সিটির পড়াশোনাটা সে বড় খালামণির বাসায় থেকেই করবে। সঙ্গে মা, ছোট ভাইও থাকবে। কিন্তু প্রতিবন্ধ ঘটালেন আলমগীর। তিনি ব্যাপারটা শুনে বলেছিলেন নয়নতারা গেলে যাক, কিন্তু মা, ভাইকে সাথে নেওয়ার প্রয়োজন নেই। তিনি আগের চাইতে নিজেকে শুধরানোরও প্রয়াস করছেন। কিন্তু নিজের বাবার উপর বিন্দুমাত্রও বিশ্বাস নেই নয়নতারার। তবুও শেষবারের মতো একটা সুযোগ তো দেওয়াই যায়। ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অ্যাপ্লাই শুরু হল। অনেক অপেক্ষার পর ঢাকার একটা ভালো ইউনিভার্সিটিতে প্রথম মেরিটেই নয়নতারার চান্স আসে। এর পরদিনই ঢাকায় বড় খালামণির বাসায় চলে গেল সে। কদিন বাদে ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিয়ে নিল। সেখানে দুদিন থেকে সে গোপালগঞ্জ চলে আসলো আবার। বেশ কয়েকটা দিন ভালোই কাটল তার। কিন্তু একদিন রাতে বাড়িতে সেই পুরনো কোলাহল জেঁকে বসল। আলমগীর ফের নেশা করে বাসায় ঢোকে। তার কারণে সাহানা চেঁচামেচি শুরু করলে তার গায়ে আবারও হাত তোলেন আলমগীর। নয়নতারা বাবাকে ধরতে গেলে সে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেন।
রিফাত কানে দুহাত চেপে কান্না করতে থাকে। আলমগীর নেশার ঘোরে অনেক আবোলতাবোল বকছেন। মুখের ভাষাও অমার্জিত তার। বাড়ির দরজা খোলাই ছিল। আশেপাশের মানুষের কর্ণকুহরে এই চিৎকার চেঁচামেচি ইতোমধ্যে পৌঁছে গেছে। চেনা পরিচিত কয়েকজন সাহায্যের জন্যে তাদের ঘরে আসেন। দুজন লোক আলমগীরকে ধরে একটা রুমে আটকে দিল। পাশের বিল্ডিংয়ের তিনজন মাঝবয়সী মহিলা সাহানা, নয়নতারা আর রিফাতকে সামলে নিয়ে সান্ত্বনার বাণী ছুড়তে লাগলেন। নয়নতারা বিছানার চাদর শক্ত মুঠোয় ধরে বলল, এই লোক কোনো দিনও শুধরবে না মা। নিজেও শান্তিতে থাকবে না, আমাদেরও শান্তিতে বাঁচতে দিবে না। উনি শেষ সুযোগ কেউ বেহাত করেছেন। জামাকাপড় গুছিয়ে নাও, কাল সকালেই চলে যাব আমরা ঢাকায়। উনি ভালো মানুষ হওয়ার যোগ্য কখনো ছিল না, আর হবেও না। বন্ধ রুমে পাগলের প্রলাপ এখনো শুনতে পেল সকলে। সারা রাত কারো চোখেই ঘুম ধরা দিল না। এই বাসা থেকে মা আর ভাইকে নিয়ে একবারের জন্যে বের হয়ে পড়তে পারলেই নয়নতারার কাছে স্বস্তি। জামাকাপড় গোছানোও হয়ে গেছে তাদের। সকালে তৈরি হওয়ার মুহূর্তে আলমগীর রুমের দরজা ভেতর থেকে বাড়ি দিতে লাগলেন। নয়নতারা বলল, দরজা খুললে উনি অশান্তি শুরু করবে মা। সাহানা বললেন, তোর বাবাকে কি এভাবে আটকে রেখে চলে যাব আমরা? ও পাষাণ বলে কি আমরাও পাষাণ হব ওর সঙ্গে সঙ্গে? তাহলে ভেদাভেদ রইল কোথায় আমাদের মধ্যে? ভেতর থেকে আলমগীর চিৎকার পেরে বলে যাচ্ছেন তাকে আরেকবার সুযোগ দিতে, শেষবারের মতো ক্ষমা করে দিতে। নয়নতারা তাচ্ছিল্য হেসে দরজার সামনে গিয়ে বলল, সুযোগ পাওয়ার অধিকার তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছ বাবা। তুমি কোনো দিনই শুধরবে না। সাহানা গিয়ে বলল, তোর বাবাকে এভাবে আটকে রেখে যাওয়াটা ঠিক হবে না। ও অনেক চতুর প্রকৃতির একটা মানুষ। আমরা এভাবে চলে গেলে ও পরে কোনো না কোনোভাবে বের হবে ঠিকই, কিন্তু পরে আমাদের ক্ষতি করে বসলে তখন কি করবি? তাই আজকে একটা বিহিত করেই যাব তোর বাবার সঙ্গে। এরপর যা হওয়ার হবে। ওর ভয় তিলে তিলে শেষ হতে পারব না। ওর অত্যাচারও আর সহ্য করব না আমরা। তার মানে তুমি চাইছো দরজাটা খুলতে? সাহানা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। তিনি আগ বাড়িয়ে দরজা খুলতে গেলে নয়নতারা বাধা দেয়। কিন্তু চেষ্টা করেও লাভ হল না কোনো। খুলে দিলেন দরজা সাহানা। আলমগীর বের হতেই তাদের এভাবে দেখে বলল, কই যাও তোমরা? কোথাও যাওয়া চলবে না তোমাদের। সাহানা আর নয়নতারার হাত ধরে যেতে বাধা দিতে লাগলেন আলমগীর। নয়নতারা নিজের হাত ঝাড়ি মেরে ছাড়িয়ে নিল। এরপর মায়ের হাত ছাড়াতে গেলে আলমগীর ফের ধাক্কা দেন মেয়েকে। সাহানা এবার নিজের স্বামীর গালে এক থাপ্পড় বসিয়ে দিলেন। বললেন, আমরা চাইলে ভালো থাকতে পারতাম, কিন্তু তুমি তা হতে দিল কই? এই চড়টা আমি তোমাকে মারতাম না। দিয়েছি কারণ বাধ্য করেছ তুমি আমায় এই কাজটা করতে। কাজকর্ম ফেলে বেকার হয়ে বসে আছো। মাঝে মধ্যে নেশার জগতে ডুবে যাও। দায়িত্ব বলতে তোমার মাঝে কিছু আছে কি শুধু গায়ে হাত তোলা ছাড়া? এই তোমার কি লজ্জা হয় না? একজন বাবা তার সন্তানদের জন্য কত পরিশ্রম করে, কত খেটে বেড়ায়। আর তুমি কি করলে জীবনে? বাবা অনেক আগে মারা গেছিলেন বলে আমার বড় ভাই না বুঝতে পেরে তোমার মতো এক হৃদয়হীন মানুষের হাতে আমাকে তুলে দিয়েছিলেন। তাতে আমার জীবনটা একেবারেই নরকে পরিণত হয়ে গেছে। অথচ আজ আমার বড় বোন পাশে ছিলেন বলে এই সংসারটা টিকে ছিল এতদিন পর্যন্ত। তিনি তো বলতোই তার কাছে চলে যেতে। শুধু আমার বারংবার নিষেধ বলার কারণে আপা জোর করেননি আমাকে।
নয়তো আমি চলে গেলে কবেই সব শেষ হয়ে যেত। দায়িত্ব, সংসার বলতে কিছুই নেই তোমার। তুমিই ভালো থাকতে দিল না আমাদের। জীবনে কোনো সুখ তুমি আমায় দাওনি। সন্তানদের কেউ না, কেবল সন্তান জন্ম দিতে পেরেছ। সন্তানদের জন্য দায়িত্ব আর খরচ করতে তোমার গায়ে কেবল বিঁধেছে। তোমার মতো জানোয়ারের সঙ্গে সংসার করা আর সম্ভব না আমার পক্ষে। ভালো মন্দের তফাৎ তুমি বুঝেও বুঝোনি। আমাদের সাথে তুমি যা করেছ তাতে তোমার অনুশোচনা, লজ্জা হওয়া উচিত। কিন্তু পাষাণ হৃদয়ের মানুষের এমনটা আদৌ হয় কি না তা আমার জানা নেই। তোমার রাগ, জেদ, নেশার জগতে চলে যাওয়া আজ সবকিছু শেষ করে দিল আমাদের। কিন্তু আমি আর সহ্য করব না এসব। আমরা চলে যাব এখান থেকে। তারপর তুমি তোমার মতো করে বেঁচে থেকো। কেউ তোমাকে বাধা দিতে আসবে না তখন। সংসার নামক বোঝা থেকেও মুক্তি পেয়ে যাবে তুমি, চিন্তা করো না। আর ভবিষ্যতে পারলে নিজেকে শুধরে নিও। আলমগীর কাপা কণ্ঠে বললেন, আমি মানলাম আমি যা করেছি অন্যায় করেছি। শেষবারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? সাহানা বললেন, তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। রিফাতের এক হাত ধরে নয়নতারা আরেক হাতে ব্যাগ ধরল। সাহানাও ব্যাগ নিতে গেলে আলমগীর রান্নাঘরে গিয়ে সেখান থেকে এলোপাথারি জিনিসপত্র ছুঁড়ে ফেলে একটা ছুরি নিয়ে বের হলেন। সাহানাকে মারার জন্য এগিয়ে আসলে তিনি চিৎকার করে নয়নতারাকে বললেন রিফাতকে নিয়ে বের হয়ে যেতে আর লোক জড়ো করতে। নয়নতারা আর রিফাত ভয়ে কেঁদে ফেলল। মাকে রক্ষা করতে সেও এগিয়ে গেল। কিন্তু আলমগীর সাহানার হাতে ইতোমধ্যে আঘাত করে ফেলেছেন। সাহানা চিৎকার করে বললেন, মানুষ জড়ো করে পুলিশকে ফোন দে নয়ন। এই পশুটাকে আমি একাই সামলে নিব। নেশায় এই লোক চেতনা, বিবেক হারিয়ে ফেলেছে। নয়নতারা কান্নারত অবস্থায় বলল, মা পাগল হয়ে গেছ? তুমি একা কিভাবে সামলাবে উনাকে? ছেড়ে দাও, তোমাকে আবারও আঘাত করবে উনি। নয়নতারা দুজনকেই ছাড়ানোর চেষ্টা করল। রিফাত ভয় এক কোনো অচুপটি মেরে বসে থাকে। এতক্ষণে প্রতিবেশীর অনেকেই এসে তাদের দরজায় বাড়ি দিতে থাকে। নয়নতারা বাবাকে বাধা দিতে গেলে আলমগীর ওর হাতেও ছুরি দিয়ে আঘাত করলেন। সাহানা আর নয়নতারা মিলে কোনো মতে আলমগীরকে ধাক্কা মেরে ফেলে দেন। রিফাত মনে সাহস সঞ্চয় করে উঠে গিয়ে এতক্ষণে দরজা খুলে দেয়। লোকজন ভেতরে আসতেই আলমগীরকে সবার প্রথমে গিয়ে ধরল। এরপর দুজন মাঝবয়সী নারী সাহানা, নয়নতারা আর রিফাতকে ধরে বসিয়ে দিল অন্য রুমে। সাহানা আর নয়নতারার হাত থেকে রক্ত বের হতে লাগল অনর্গল। অনেকেই অনেক কথা বলতে লাগল আলমগীরকে। পুলিশ ডাকা হল। আলমগীরকে থানায় নিয়ে যাওয়ারও প্রস্তুতি নিল। সাহানা আর নয়নতারার হাত ব্যান্ডেজ করে দিল সেই দুজন নারী। ঘটনাবার্তা এতক্ষণে নয়নতারার বড় মামা এবং খালামণিদের মাঝেও পৌঁছে গেছে। খবর পেয়ে তারাও ঘণ্টাখানিকের মাঝে চলে আসলেন। পুলিশের কাছে সাহানা আর নয়নতারা মিলে আলমগীরের বিরুদ্ধে সব সত্যিটা প্রকাশ করে। এমনকি বড় বোন রেহানাও এর প্রত্যক্ষকারী হয়েছেন। অনেক আগে থেকেই আলমগীর বাড়িতে এরকম অশান্তি সৃষ্টি করত প্রায় সময়। এমনকি প্রতিবেশীরা এর বিপরীতে কিছু বলতে আসলে তাদের সাথেও বাজে আচরণ করতেন আলমগীর। যার কারণে আজ আলমগীরের বাড়ির প্রতিবেশীরাও তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করে। আলমগীরকে থানায় নেওয়া হল। সেখানে তাকে সব জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সব ভুল স্বীকার করে নেন। আইন আলমগীরকে শাস্তি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করলেও সাহানা আর কখনোই তার সংসারে ফিরবে না বলে জানায়। যে ব্যক্তি মানুষ হয়ে অপর মানুষকে খুন করার পথ বাছাই করে, সে আর যাহোক কখনো প্রকৃত মানুষ বলে গণ্য হবে না কারো কাছে।
ওরা হবে কেবল মানুষরূপী অমানুষ। রেহানা নিজের বাড়িতে নিয়ে আসেন ছোট বোনকে। আজকে থেকে এখানেই থাকবে তারা। এরপর দিন নয়নতারা গতকালকের পুরো ঘটনাটাই জানায় তৃষ্ণা আর মিলিকে। তারা সবটা জেনে দুঃখ প্রকাশ করলে নয়নতার আর তার মা, ছোট ভাই সুস্থ আছে বলে বেশ স্বস্তি প্রকাশ করে। কথায় আছে দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ নানান কাজে জড়িয়ে পড়ে, ভালো কিংবা মন্দ। তখন আবার কর্মের ফলও দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষদের পিছু ছাড়ে না। প্রায় 6 মাস কেটে গেল। আলমগীরকে ছাড়া বেশ ভালো আছে নয়নতারার পরিবার। মাঝে সাহানার সাথে আলমগীরের বিচ্ছেদও হয়ে গেছে। বিচ্ছেদ হওয়ার পর স্বামী কর্তৃক স্ত্রীর পাওনা পরিশোধ করার জন্যেও আলমগীরকে বলা হয়েছে। সাহানার এই পরিণতির কারণে বড় ভাই শ্যামলও ক্ষমা চেয়েছেন ছোট বোনের নিকট। আর একটু যাচাই করে দিল হয়তো ছোট বোনটাকে এমন পরিণাম ভোগ করতে হতো না। সাহানার বাবার বাড়ি থেকে সম্পদ ভাগ হলে যে যার ভাগেরটা পেয়ে গেছিলেন বহু আগেই। কিন্তু আলমগীর মানুষ হিসেবে নগণ্য ছিলেন বিধায় সাহানা কোনো কালেই তার ভাগটুকুতে দখল করতে দেয়নি তাকে। সাহানার এক কথা, তার নামে যতটুকু সম্পদ আছে তিনি তার ছেলে মেয়েকেই ভবিষ্যতে দিয়ে যাবেন। প্রথম বর্ষটা খুব ভালোভাবেই অতিক্রম করে নয়নতারা। মাঝে একদিন রেদোয়ান কয়েকবার ফোন করেছিল, সেই পুরনো নাম্বার থেকেই। অথচ কি মনে করে নয়নতারা তখন নাম্বারটা ডিলিট করেনি সে নিজেও জানে না। রেদোয়ানকে পুরোপুরি এখনো ভুলে যায়নি সে। প্রথম প্রেম কি এত সহজেই ভুলতে পারা যায়? রেদোয়ানের প্রথম কল নয়নতারা ইচ্ছে করেই রিসিভ করেনি সেদিন। এরপর দ্বিতীয়বার কল আসলে ইচ্ছে করেই কেটে দিয়েছিল সে। পরক্ষণে আবার কল আসলে খানিকটা বিরক্ত বোধ নিয়েই ফোন বন্ধ করে দেয়। নয়নতারা ভাবে ছেলেটা হয়তো এতদিনে বিদেশ পৌঁছে গেছে, নিজের মতো দিব্যি ভালো আছে হয়তো। তবে দীর্ঘকাল বাদে তাকে কেন স্মরণ করতে গেল ছেলেটা? রেদোয়ান কি তবে আবারও ফিরতে চায় তার কাছে? কিন্তু এ যে তার পক্ষে আদতেও সম্ভব নয়। খুব কষ্টে সে সামনে এগিয়েছে। দ্বিতীয়বারের মতো সে আর পিছুটান হয়ে কষ্ট পেতে চায় না অপর মানুষটির কাছ হতে। তাই রেদোয়ানকে নিজের জীবনে আবারও জড়ানোর মতো দুঃসাহস সে ভুল করেও করতে পারল না। ভার্সিটি থেকে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগল নয়নতারা এবং তার বান্ধবী আফরিন। মাঝে হুট করে একটি ছেলে চলে আসায় দুজনই খানিকটা চমকে ওঠে। রেদোয়ানকে একেবারের জন্যই আশা করেনি নয়নতারা। সে ভেবেছিল ছেলেটা হয়তো বিদেশ চলে গেছে। আফরিন রেদোয়ানকে চেনে না বিধায় খুব সহজে কিছু বলতেও পারল না। নয়নতারা বলল, তুমি? রেদোয়ান খানিকটা হাসার চেষ্টা করে বলল, কেমন আছো নয়নতারা? নয়নতারা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। অপর মানুষটিকে আর জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করল না নয়নতারা। তাই রেদোয়ান নিজেই বলল, আমিও। হঠাৎ তোমায় দেখে কেমন চেনা মনে হলো দূর থেকে। প্রথমে ভেবেছিলাম হয়তো চোখের ভুল, পরে ভালোভাবে দেখে বুঝলাম আসলে না। ঠিকই দেখেছি আমি। বেশ ভালো। তো কি মনে করে এসেছো আমার সামনে? কেন আসতে পারবো না? বুঝেছি আমি তোমার কাছে অনেকটাই ঘৃণিত এখন, কারণ কাজটাই আমি করেছি তেমন। তো বুঝেও আবার কোনো সাহসে আসো আমার সামনে? সরি নয়ন। ওই নামে আমাকে আর ডাকবে না রেদোয়ান। ওই নামে ডাকার কোনো অধিকার নেই তোমার। নয়ন আমার কথাটা একবার শোনো। নয়নতারা পাবলিক প্লেসে থাকায় কোনো চিৎকার চেঁচামেচি ব্যতীত স্বাভাবিক ধীর কণ্ঠে বলল, চুপ রেদোয়ান, একদম চুপ। বলেছি না এই নামে আমাকে আর ডাকবে না।
সেই রাতেই তুমি এই নামে ডাকার অধিকার হারিয়ে ফেলেছিলে, যেই রাতে ফোনে কথা বলে তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে। আমাদের সম্পর্কটাকে ভেঙে চুরমার করে দিয়েছিলে। তাই আমি এখন তোমার কাছে কেবল নয়নতারা নামেই পরিচিত, এমনকি একজন সাধারণ মানুষ হিসেবেও। তাই বলছি ওই নামে আমাকে ডাকার আর দুঃসাহসও করো না যেন। ভুলেও না। তুমি কি একটাবারও আমার কথা শুনবে না? না। আমি তোমার কোনো কথা কিংবা কোনো কৈফিয়ত শুনতে চাই না। তুমি আমার কাছে কেউই নও এই মুহূর্তে, আর কখনো হবেও না। সব অধিকার তুমি অনেক অনেক পূর্বেই নষ্ট করে ফেলেছ। আমি জানি আমি ভুল করেছি। এতদিন বাদে মনে হলো ভুল করেছ? যাক, নিজের ভুলটা গ্রহণ করেছ বলে খুশি হলাম। মনে আছে তোমায় বলেছিলাম, আমাদের সম্পর্কের কথা বাবা জানতে পেরে আমার গায়ে হাত তুলেছিলেন। সেটা আর কেউ নয়, তোমার বান্ধবী তিন্নি জন্য হয়েছিল। ও জানতো আমরা রিলেশনে ছিলাম। সেটা ভাঙতেই কলেজের প্রিন্সিপালকে ও হাত করে নেয়। হয়তো তিন্নি প্রিন্সিপাল স্যারকে জোর করেছিল বাবাকে ফোন দিতে, কেননা প্রিন্সিপাল তিন্নির এমনিও রিলেটিভ হন। আর প্রিন্সিপাল স্যারও রাজি হয়ে গেলেন ওর কথায়। এরপর তিন্নির কথা অনুযায়ী সবটা জানিয়ে দেন প্রিন্সিপাল স্যার বাবাকে। ভালোই খেল দেখিয়েছে তিন্নি। এখন আমি এ সমস্ত কথা কেমন করে জানলাম সেটা জেনে তোমার কোনো কাজ নেই যদিও। ভালোই হয়েছে বলো। আল্লাহ আমার জীবন থেকে তোমায় সরিয়ে দিয়েছেন বলে। তোমার জন্য আমি যতটুকু কষ্ট ভোগ করেছি তার জন্য আমি তোমায় কোনো অভিশাপ দিব না। আমি চাইলে এই পাবলিক প্লেসে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে তোমায় আরও উচিত শিক্ষা দিতে পারতাম। এমনটা করিনি কেন জানো? কারণ আমার কাছে আমার সম্মান প্রিয়। এছাড়া আমার মনও পাষাণ নয়, কেননা আমি ভাগ্য বলেই মেনে নিয়েছি সব। রেদওয়ান বলল, তিন্নি এমনটা করেছে ও আমাকে পছন্দ করত বলে। সেটা তোমাকে কখনো বলিনি, কিন্তু ও এসবের পেছনে থাকবে সেটা আমার জানা ছিল না, বিশ্বাস করো। সেটা তোমার আর তিন্নির ব্যাপার। তিন্নি তোমাকে পছন্দ অপছন্দ করে কি না সেটা জানার কোনো ইচ্ছা এখন আর নেই আমার। তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ, তুমি আর কখনো আমার সামনে এসো না। যদি ভুল করেও কখনো আমার সামনে চলে আসো তবে একজন আগন্তুক হয়েই থেকো। তাদের এই পারিপার্শ্বিক অবস্থা রাস্তায় যাতায়াত করা কিছু মানুষের চোখেও যে এড়িয়ে গেছে বিষয়টা এমনও নয়। রিকশাও এসে পড়েছে এতক্ষণে। রেদওয়ানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আফরিন আর নয়নতারা উঠে পড়ে রিকশায়। ভেজা চোখ দুটি মুছে নিল নয়নতারা। রিকশাতেই আফরিন ইতস্তত করতে করতে নয়নতারার হাত ধরে বলল, কাঁদিস না নয়ন, নিজেকে সামলা। যা বুঝলাম ছেলেটা তোর প্রাক্তন, এমনকি ভুলটাও উনারই ছিল। তবে ভালো করেছিস তুই ছেলেটাকে একদম উত্তম জবাব দিয়ে। এদের মতো ছেলেদেরকে এভাবেই শায়েস্তা করা প্রয়োজন। কিন্তু কি এমন হয়েছিল তোদের মাঝে, যার কারণে ছেলেটা তোর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল? এখনই যে বলতে হবে এমনটা না, তার আগে স্বাভাবিক হ। নয়নতারা কোনো রকমে বলল, আমি ঠিক আছি। এক প্রকার শান্তিই লাগছে। এতদিন বাদে জমানো রাগগুলো রেদওয়ানকে প্রকাশ করতে পেরে ভালো লাগছ। হয়তো প্রকাশ করাটা কম হয়ে পড়েছিল। চাইলে হয়তো আরও অনেক কিছুই বলা যেত, অথচ আফসোস নেই আর। ভালো লাগছে তবুও। কিন্তু আমার সন্দেহ হয় ও হয়তো নতুন কোনো সম্পর্কে জড়িয়েছিল তখন, যার কারণে আমাকে ত্যাগ করেছিল। এরপর একে একে সবটাই বলতে শুরু করল সে আফরিনকে। রেদওয়ানকে তিন্নি পছন্দ করত।
সেটা রেদোয়ান ছাড়া নয়নতারা কিংবা আর কেউই জানত না। তিন্নি একই কলেজে পড়ত তাদের সাথেই। সেই হিসেবে রেদোয়ানের প্রতি একটা অনুভূতি তিন্নি বন্ধু হওয়ার পরপরই নিজ অন্তঃস্থলে সৃষ্টি করে নিয়েছিল। রেদোয়ান কিংবা নয়নতারার একে অপরের বন্ধুবান্ধবদের নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা ছিল না কোনো কালেই। কিন্তু তিন্নি সেদিন যা করেছিল হয়তো সেটাতেও তৃপ্তি পাবে বলেই করেছিল। ভেবেছিল হয়তো সেদিনই তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু না, তিন্নির ভাবনাকে ভুল প্রমাণ করে রেদোয়ান আর নয়নতারার মাঝে সম্পর্কটা তবুও দীর্ঘদিন চলমান ছিল। অথচ একটা সময় তিন্নির ইচ্ছাটাই যেন পূর্ণ হয়। কিন্তু তাতে নয়নতারার এখন কিছুই যায় আসে না। সে বর্তমানে তার পরিবারকে নিয়ে আগের তুলনায় অনেক বেশি ভালো আছে। কোনো বিষাক্ত অতীতকে সে নিজের জীবনের সঙ্গে জড়াবে না আর। আয়নায় নিজেকে দেখে ভাবতে লাগল সেদিনের কথা, যেদিন তিন্নির বিষয়টা সে জানতে পারে। তাকে এই সত্যটা জানিয়েছিল তৃষ্ণা নিজেই। রেদোয়ানের সঙ্গে ব্রেকআপ হওয়ার পরপরই জানতে পারে সে। তৃষ্ণা ফোন করে একরাতে সব বলে দেয় তাকে। তিন্নির সাথে মৃদুলার বন্ধুত্বটা নতুন হয়েছিল। তবে বেশ ভালোই ছিল তাদের সম্পর্কটা কলেজে থাকাকালীন। কিন্তু তিন্নির অজানা মৃদুলা তৃষার ফুফাতো বোন। তিন্নি আর মৃদুলা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিল। রেদোয়ানও একই বিভাগ থেকে। এবং নয়নতারা, তৃষ্ণা, মিলি ছিল বাণিজ্য বিভাগের স্টুডেন্ট। মৃদুলা ভিন্ন বিভাগের থাকায় তৃষার সঙ্গে ততটা কথা বা চলাফেরা হতো না। এমনিতে মৃদুলা পড়ুয়া মেয়ে। পড়া নিয়েই বেশিরভাগ ব্যস্ত সময় পার করতে হয় তাকে। এছাড়া তিন্নির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা বেশ ভালো হওয়ায় টুকটাক অনেক কথাই তারা একে অপরকে শেয়ার করে থাকত। কিন্তু মৃদুলার রেদোয়ান আর নয়নতারার রিলেশন সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। রেদোয়ানের সাথে স্বল্প পরিচয় থাকলেও মৃদুলার কাছে নয়নতারা ছিল কেবলই অপরিচিত একটি মেয়ে। তবে তিন্নির রেদোয়ানকে পছন্দ করার ব্যাপারটা মৃদুলার জানা ছিল। তিন্নি সেদিনের করা কাজটার কথাও মৃদুলাকে জানিয়ে দেয়। এরপরই সবটা পরিষ্কার হয় মৃদুলার কাছে। কিন্তু সে বলেছিল তৃষ্ণাকে যে কাজটা সে ভালো করেনি। কি দরকার অন্য একটা মানুষকে অসুবিধায় ফালানোর? মৃদুলার বলা সেই কথাতে তিন্নি উল্টো ওর সঙ্গে খারাপ আচরণ করেছিল। বন্ধুত্বও ভেঙে দেয়। তৃষার এরকম ব্যবহার মৃদুলার নিকট কাম্য ছিল না কখনোই। যার হেতু সেদিন মৃদুলার মন খারাপ থাকে পুরোটা সময়ে। সেই রাতেই মৃদুলা তৃষ্ণাকে মেসেজিং করে সবটা জানিয়ে দিয়েছিল। তখন তৃষ্ণা জিজ্ঞেস করেছিল তিন্নি জানে কি না সে এবং মৃদুলা সম্পর্কে কাজিন হয়। মৃদুলা তখন বলেছিল মাত্র 1 মাস বন্ধুত্ব ছিল তিন্নির সঙ্গে তার। পড়াশোনা, ক্লাস নিয়ে ব্যস্ত থাকায় তৃষ্ণা যে মৃদুলার কাজিন হয় তা বলতেই ভুলে গিয়েছিল সে। অত কিছু তখন আর মৃদুলার মাথায় কাজ করেনি। তৃষ্ণা তখন হাঁপ ছেড়ে বাঁচে এই ভেবে যে তিন্নি এখনো কিছু জানে না মৃদুলা এবং সে কাজিন হয় সম্পর্কে। তিন্নি তৃষার পরিচিত না হলেও এই তথ্যগুলো পেয়ে নয়নতারাকে এরপর দিনই সব প্রচার করে দেয় তৃষ্ণা। কারণ নয়নতারা তিন্নিকে চিনত রেদোয়ানের সুবাদে। নয়নতারার মুখেও একবার তিন্নির কথা সে শুনেছিল। কিরে আয়নার সামনে এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছিস? না চুল আঁচড়াচ্ছিস না মুখে কিছু দিচ্ছিস? কিছু কি হয়েছে রে নয়ন? সাহানার কথায় পেছনে ঘুরে নয়নতারা বলল। না মা, নিজের দিকে ঠিকমতো খেয়াল দেওয়া হয় না তো, তাই এমনিতে নিজেকে একটু পরখ করে দেখছিলাম। আগের চাইতে একটু মোটা হয়ে গেছি তাই না মা? কে বলেছে? দিন দিন পড়ার চাপে উল্টো শুকিয়ে যাচ্ছিস। আবার বলে কি না মোটা হয়েছে? মায়েদের কাছে প্রতিটা সন্তানই শুকনো পাতার মতো।
যতই খাওয়া দাওয়া ঠিকমতো করুক না কেন, এমনকি যতই মোটা হয়ে যাক না কেন, মায়েদের চোখে সন্তানরা অলয়েজ হ্যাংলা পাতলাই থাকবে। বলেই শব্দ করে হাসে নয়নতারা। সঙ্গে সাহানাও। বিছানায় এলোমেলো হয়ে পড়ে থাকা জামাকাপড়গুলো ভাঁজ করতে লাগল নয়নতারা। তৎক্ষণাৎ সাহানা বললেন, তোর বড় খালামণি বলল 4 দিন পর নাকি ফাহাদ আসবে বাংলাদেশে। নয়নতারা শুনে বিস্মিত হল না, বরং স্বাভাবিক কণ্ঠেই বলল, বেশ ভালো তো। কতদিন ছেলেটাকে সামনে থেকে দেখি না। এবার আসলে প্রাণ ভরে দেখে নিও। 4 দিন অতিক্রম হল। আজ অনেক সকাল সকালই ফাহাদ এয়ারপোর্ট এসে পৌঁছেছে। ছেলেকে আনতে গেছেন আমজাদ শেখ। বাড়ি ফিরতে ফিরতে দুপুর 2টো বেজে গেল তাদের। ছেলে আসার সুবাদে বাড়িতে বিভিন্ন খাবারের আয়োজন করা হচ্ছে। রেহানা বহুদিন বাদে নিজের ছেলেকে দেখবেন সামনে হতে। সবার চাইতে রেহানার আনন্দ যেন সবার ঊর্ধ্বে এই মুহূর্তে। কেননা মায়ের মন যে এরকমই হয়। ফাহাদ বাসায় এসেই সকলের ভালোমন্দের খবর নিল। ছোট খালামণিকে দেখে খুশি হল খুব। সাহানার ব্যাপারটা ফাহাদের কাছেও অজানা নয়। রেহানা সবই বলেছে তাকে। তাই ফাহাদও চায় ছোট খালামণি তাদের সঙ্গেই থাকুক। নয়নতারা বাসায় নেই। তার কোচিং এবং টিউশন থেকে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা বাজবে। টিউশন দুটোই সে নতুন পেয়েছে। এতে টুকটাক হাত খরচও হয়ে যায় তার। আসর আজানের সাথে সাথেই বাসায় পৌঁছালো নয়নতারা। আজ তার এক স্টুডেন্ট পড়েনি তার কাছে, সেজন্য সে একটু আগেই বাড়ি ফিরল। রুমে এসে মাকে দেখতে না পেয়ে ভাবল হয়তো বড় খালামণির সাথে গল্প করছে। ওয়াশরুমে গিয়ে ঝটপট গোসলটা সেরে নিল। অজু করে এসে রুমের দরজা ভিড়িয়ে দিয়ে জায়নামাজ বিছালো মেঝেতে। সাহানাও নামাজের জন্যই রুমে এসেছেন। মেয়েকে নামাজরত অবস্থায় দেখে নিজে অজু করে নামাজের জন্য জায়নামাজ বিছালেন। নয়নতারা নামাজ আদায় শেষে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল। সাহানাও নামাজ পড়া শেষে তসবিহ হাতে মেয়েকে লক্ষ্য করলেন সেখানে। যেতে যেতে বললেন, কিরে নামাজ পড়ে ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? খেতে যাবি না? ক্ষুধা লাগেনি? নয়নতারা পেছনে তাকাল। চোখে তার অশ্রুকণা। সাহানা খানিকটা ভয় পেলেন মেয়েকে এরকম দেখে। সামনে এগিয়ে বললেন, কিরে মা, কি হয়েছে? কাঁদিস কেন? শরীর খারাপ লাগে তোর? ডাক্তারের কাছে নিয়ে যাব? মেয়েকে বাহুডোরে আগলে নিলেন তিনি। পিঠে হাত বুলিয়ে দিতে থাকলেন। নয়নতারার নীরবতা সাহানাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছে। আবার জিজ্ঞেস করে, বল নয়ন, কি হয়েছে? কেন কাঁদিস? কেউ তোকে কিছু বলেছে? নাকি শরীর খারাপ লাগে বল মাকে। মন খারাপ লাগে মা। ভীষণ মন খারাপ লাগে। আমাদের ভাগ্যটা এমন না হলেও তো পারত মা। বাবা যদি ঠিক থাকতেন তাহলে আমাদের কত সুন্দর সুখের ছোট্ট একটা পরিবার হতো। চারদিকে তাকালে কত সন্তানের বাবাকে দেখি নিজের সন্তানকে নিয়ে ঘুরতে যায়, বেড়াতে যায়, নিজের সন্তানকে নিয়ে আগলে রাখে। কত বাবাদের নিয়ে ভালো গল্প শুনি। আমাদের সাথেই এমন কেন হলো মা? নাও তো হতে পারত। মাঝে মধ্যে অতীতের জীবনটা আমাকে গভীর আকারে এসব স্মরণ করিয়ে দেয় মা। আমার তখন ভালো লাগে না, অস্থির লাগে। আফসোস হয় কেন আমার বাবা অন্যদের বাবার মতো হলো না। কেন তোমরা অন্যান্য বাবা মায়েদের মতো একসাথে থাকতে পারলে না? এই অনুতাপগুলো আমাকে তাড়া করে বেড়ায় মাঝে মধ্যে। আমার তখন খুব কষ্ট লাগে মা, খুবই কষ্ট লাগে। সাহানার চোখ ভিজে উঠল মেয়ের কথায়।
মেয়েটা তো তার ঠিকই বলেছে, ভাগ্যটা এমন না হলেও তো পারত। মাঝে মধ্যে তিনি অতীত স্মৃতিচারণ করেন। জীবনের মোড় তাদের এভাবে ঘুরিয়ে দিবে সেটা কল্পনাতীত ছিল তাদের কাছে। কিন্তু পূর্বের চাইতে তারা ভালো আছেন। আপনজন পাশে আছেন বিধায়ী তারা এই সময়টাতে সুখ লাভ করতে পারছেন। সেজন্য বড় বোন রেহানার কাছে অশেষ কৃতজ্ঞ থাকবেন সাহানা। সাহানা মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বললেন মন খারাপ না করতে। সেগুলো ভাবলে মন খারাপ তো হবেই। বললেন, খেতে যাবি চল। সেই কখন বের হস আর কখন আসিস। খাওয়া দাওয়ার অনিয়ম হলে পরে শরীর খারাপ করবি। আরেকটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, তোর ফাহাদ ভাই এসে পড়েছে আজ দুপুরের দিকে। এসেই সবার খবর নিল, তোর খবরও নিয়েছে। দেখা হলে সুন্দর করে কথা বলিস। ফাহাদের আসার খবর মাথা থেকে বের হয়ে গেছিল নয়নতারার। কিন্তু এই মানুষটার সাথে কথা বলা শুরু করবেই বা কিভাবে সে? প্রথমে সালাম দিয়ে কথা বলা শুরু করবে, এতে কোনো সমস্যা নেই। তবুও এই মানুষটার সাথে কথা বলতে গেলে তার এত জোরতা কিসের সে নিজেও বুঝতে পারে না। পরক্ষণে রিফাতের কথা জানতে চাইল। সাহানা তখন বললেন, ও ফাহাদের সঙ্গেই ঘুরতে বের হয়েছে। তোর আসার আগেই ওরা বের হয়ে পড়েছিল। ফাহাদ বাসায় আসলো মাগরিব আজানের পরই। মসজিদে রিফাতকে সহ নামাজ আদায় করেই এসেছে একবারে সে। রিফাতকে অনেক কিছু কিনেও দিয়েছে। তা দেখে সাহানা একটু বকেছেন ছেলেকে। বললেন, কিছু সাধলেই নিতে হয় না বাবা। রিফাতের কথা, ফাহাদ ভাইয়া তো ইচ্ছে করেই দিল। আমি তো প্রথমে নিতে চাইনি আম্মু। নয়নতারা মাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে। উনি স্নেহ করেই দিয়েছেন। আর এত কথা বাড়িয়ে লাভ নেই। যা পেয়েছে ওকে তা নিয়েই সুখে থাকতে দাও না মা। কিয়ৎকাল পেরিয়ে গেলে রেহানা ছেলেকে নিয়ে সাহানার রুমের সামনে দাঁড়িয়ে বললেন, কিরে কি করছিস? ভেতরে আসব? নয়নতারা খালামুনির সাথে ফাহাদকে দেখে সামান্য চমকে উঠে। গায়ের ওড়না চট জলদি ঠিক করে নিয়ে মাথায়ও জড়িয়ে নিল। মায়ের সঙ্গে সেও উঠে দাঁড়ায়। সাহানা সামনে যেতে যেতে বললেন, আহা আপা, কতবার বলেছি তোমায়, এভাবে অনুমতি চেও না। তোমারই ঘর, আসো বসো তোমরা। ফাহাদ একপাশে এসে দাঁড়াল, যার সুবাদে নয়নতারার সঙ্গে তার দৃষ্টি বিনিময়ও হয়ে গেল। প্রথমে সালাম দিল ফাহাদকে নয়নতারা। সৌজন্য হেসে ফাহাদ সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছো? নয়নতারার বুক টিপটিপ করছে। কোনো মতে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ফাহাদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাহানা ফাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হলো ফাহাদ, দাঁড়িয়ে আছিস কেন? বসো। ফাহাদ বিছানার একপাশে বসল। নয়নতারাকেও বসতে বলল। নয়নতারা ইতস্তত বোধ করতে করতে ফাহাদের পাশে বসে পড়ল। রিফাত বারান্দায় কি যেন খুটুরমুটুর করে যাচ্ছে। ঘরের চারদিকে চোখ নাড়াচাড়া চলতে লাগল নয়নতারার। ফাহাদের সঙ্গে আরেক দফা দৃষ্টি বিনিময় ঘটলে দুজনই মৃদু হাসল। রেহানা সাহানাকে নিয়ে বসা থেকে উঠে বললেন, ওরা কথা বলুক, তুই চল রান্নার জন্য আমাকে সাহায্য করবি। নয়নতারার এই মুহূর্তে বলতে ইচ্ছা করল, তোমরা থেকে যাও, আমি রান্না করতে যাই। আবার ফাহাদও কিছু বলছে না, উঠেও যাচ্ছে না। কি একটা অবস্থায় পড়তে হলো তাকে। অস্বস্তি হতে লাগল প্রচণ্ড নয়নতারার। গোপনে চিন্তা করে, তোর কাজিনী তো হয় উনি, এত হাঁসফাঁস করতে হবে কেন?
নিজেকে বিচক্ষণের রূপ দিতে চেষ্টা করল নয়নতারা। ফাহাদ বলল, তুমি কি আনকমফোর্ট ফিল করছো নয়নতারা? তবে আমি চলে যাচ্ছি। নয়নতারা বলল, এই না না, ওরকম কিছু না, আপনি কথা বলুন না, সমস্যা নেই। ফাহাদ সামান্য হেসে বলল, আচ্ছা তবে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছ তুমি, তাই তো? কেমন চলছে পড়াশোনা? আলহামদুলিল্লাহ ভালো চলছে। তবে আপনি কি করে জানলেন আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি? মা বলেছে? না, তোমার বড় খালামণি বলেছেন অনেক আগেই। নয়নতারা ছোট করে বলল, ওহ। ফাহাদ পকেট থেকে একটা জিনিস বের করে নয়নতারার সামনে ধরল। নয়নতারা দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ফাহাদ বলল, কি হলো, ধরো। এটা ব্রেসলেট? আমার জন্য? হুম। কেন পছন্দ হয়নি? উহু, খুব সুন্দর। কিন্তু হঠাৎ? পরেই জানতে পারবে। এখন এটা ধরো। ফাহাদের হাত থেকে ব্রেসলেটটা কোনো রকমে নিয়ে নিল নয়নতারা। ঠোঁটে তার মুচকি হাসিও ফুটে উঠল। সমস্ত জোরতা যেন মন থেকে কেটে গেল এক নিমিষেই। ভেবেছিলাম পরে দিব, কিন্তু যখন মা আর খালামণি আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে গেলেন, তাই ভাবলাম এখনই দিয়ে দিই। মানুষটার কথার পরিবর্তে কেবল তার দিকে তাকিয়ে রইল নয়নতারা। এখন কমফোর্টেবল ফিল হচ্ছে? ফাহাদের কথায় নয়নতারা খানিকটা অবাক হয়। মানুষটা বুঝল কি করে তার মনের অবস্থা? মাথা দুলিয়ে হ্যাঁ বুঝায় সংকোচ মনের নয়নতারা। তার বদলে মৃদু হাসে ফাহাদ। 3 দিন অতিক্রম হল। ফাহাদের বিয়ের জন্য ভাবছেন আমজাদ শেখ। এখন যেহেতু এসেছে 2-2.5 মাস তো থেকেই যাবে ছেলে। বিয়ের জন্য এর আগে অনেকবার বলা হলেও ছেলে তখন এই ব্যাপারে নারাজ ছিল। এখন আবার বিয়ের জন্য ভেবে চলেছেন তিনি। বেশি বয়স হয়ে গেলে তো পরে আবার কেউ মেয়েও দিতে চাইবে না। রেহানার সাথে এই ব্যাপারে আলোচনা করলে রেহানা বললেন, ছেলে আসলো 1 সপ্তাহও হল না, আর এখন বিয়ের ঢাক বাজানো শুরু করে দিয়েছ তুমি? এবার শুনলে রাগ করেই না সুইজারল্যান্ড চলে যায় ছেলে আমার। মা আসব? ফাহাদের কথায় আমজাদ আর রেহানা দুজনই দুয়ারের সামনে তাকায়। আমজাদই আসতে বলেছিলেন তাকে। ছেলেকে ভেতরে আসতে বললেন তারা। ফাহাদ জানতে চাইল, কারো বিয়ে নিয়ে আলাপ করছিলে নাকি? আমজাদ বললেন, কার আবার, তোর বিয়ে নিয়েই আলাপ করছিলাম। রেহানা স্বামীর পিঠে সামান্য খোঁচা দিয়ে চোখে ইশারায় বুঝালেন এই ব্যাপারে আপাতত কিছু না বলতে। কিন্তু আমজাদ শেখ স্ত্রীর কথাকে পরোয়া না করে বললেন, আমরা ভাবছি এবার তোর বিয়েটা করা প্রয়োজন। অনেক সম্বন্ধই হাতে আছে আমার। এখন তুই বললেই বাকি কাজে আগানো যাবে। ফাহাদ সোফায় বসে কয়েক সেকেন্ড ভেবে বলল, এজন্যই ডেকেছিলে? তবে ভাবছি এবার তোমাদের কথাটাই রাখব। আমজাদ এবং রেহানা দুজনই ছেলের এই প্রলাপে খুশি হলেন। রেহানা বললেন, সত্যি বলছিস? তাহলে আমরা মেয়ে দেখব? তোর পছন্দের কেউ থাকলেও বলিস। আমজাদ বললেন, দেখ তোর মা কিভাবে রং বদলায়। একটু আগে আমাকে বলেছিল তোর বিয়ে নিয়ে যাতে আপাতত কোনো কথা না বলি। আর এখন তিনি নিজেই চাইছেন তেমনটা। ফাহাদ বাবার কথার বিপরীতে হাসে। আমজাদও জানতে চাইলেন ছেলের কোনো পছন্দ আছে কি না। ফাহাদ তৎক্ষণাৎ বলল, আছে বাবা।
আমাদের বাড়িতেই আছে। রেহানা খানিকটা বিস্ময় নিয়ে বললেন, তুই নয়নতারার কথা বলছিস? আমজাদও কপাল সামান্য কুঞ্চিত করে বললেন, নয়নতারাকে তোর পছন্দ? ফাহাদ কোনো প্রকার সংকোচ ব্যতীত বলল, জি বাবা, ওকেই আমার পছন্দ। তবে তোমাদের দেখে মনে হচ্ছে আমার কথায় ভীষণ অবাক হলে তোমরা। আমজাদ বললেন, অবাক হওয়ার কিছু নেই, আমরা তো এই ব্যাপারটা নিয়ে এর আগে কখনো ভেবে দেখিনি। রেহানা মুচকি হেসে বললেন, নয়নতারাকে আমারও পছন্দ। আমজাদ স্ত্রীর দিকে তাকান। রেহানা বললেন, ওর কথা কেন যে মাথায় আসলো না আমাদের সেটাই ভেবে পাচ্ছি না। নয়নতারা যারপরনাই নম্র, ভদ্র একটা মেয়ে। সবচেয়ে বড় কথা আমার আপন ছোট বোনের মেয়ে, আমার ভাতিজি। এমনকি নয়নতারা আমার মেয়ের চাইতেও কম নয়। ছেলের বউ হিসেবে ও আমাদের ঘরে আসলে অত্যন্ত ভালো হয়। আমার কোনো আপত্তি নেই এতে। তুমি কি বলো এখন? আমজাদ বললেন, আমারও কোনো আপত্তি নেই, তবে শাহানার মতামতটা তো জানা প্রয়োজন আমাদের। রেহানা বললেন, তা নিয়ে তুমি চিন্তা করো না, ও নিজেও রাজি হবে এতে দেখো। ফাহাদ বাবা মায়ের খুব সহজে রাজি হয়ে যাওয়া দেখে খুশিই হল। আমজাদ দরকারে রুম থেকে চলে গেলে রেহানা ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুই ওকে পছন্দ করিস, আগে কেন বলিসনি আমায়? আর কবে থেকে? ফাহাদ খানিকটা লজ্জাই পেল মায়ের এমন জিজ্ঞাসাতে। বলল, অনেক অনেক বছর আগে থেকে মা, আমার সুইজারল্যান্ডে পড়াশোনা করতে যাওয়ার আগে থেকেই। সন্ধ্যায় নাস্তা করা পর রেহানা বোনকে নিয়ে একান্ত কথা বলবে বলে নিজের রুমে নিয়ে আসল। আমজাদ বের হয়েছেন মাগরিব নামাজের অনেক আগেই। রেহানা বললেন, আমরা ফাহাদের বিয়ের কথা ভাবছি বুঝলি। সাহানা শুনে খুশি হলেন। বললেন, বেশ ভালো তো আপা। কোনো ভালো সম্বন্ধ পেয়েছ? অনেক সম্বন্ধই তো আসে ফাহাদের জন্য। এখন ফাহাদও রাজি হয়েছে, তাহলে তো ভালোই হলো। এখন মেয়ে দেখতে যাবে কবে? বা দেখতে যাওয়ার কোনো পরিকল্পনা করেছ? মেয়ে তো আমরা প্রতিদিনই দেখি এবং দেখছি। রেহানা মুখে হাসি টেনে বললেন। শাহানার কপালে ভাঁজ পড়তে দেখা গেল। তিনি বললেন, বুঝলাম না আপা, কার কথা বলছ? আমাদের আশেপাশে কি এরকম কেউ থাকে যার কথা বলছ? আরে বলদি না, আমাদের আশেপাশে চোখে চোখে তো নয়নতারা বিচরণ করে, ওর কথাই বলছি। সাহানা খানিক চমকে উঠলেন মেয়ের নাম শুনে। বললেন, কি বলো আপা নয়নতারা? কেন তুই তোর মেয়েকে আমার ছেলের বউ হিসেবে পাঠাবি না আমার ঘরে? কোনো আপত্তি আছে তোর? চাইলে বলতে পারিস। আর তার চাইতে বড় কথা হচ্ছে ফাহাদও তাই চায়। ও আমাকে আজ বলেছে ও তোর মেয়েকে সেই অনেক আগে থেকেই পছন্দ করে। এটা জানার পর আমারও ভালো লেগেছে, কারণ আমরা সবাই নয়নতারাকে ভীষণ পছন্দ করি। ফাহাদের বাবাও সম্মতি দিয়ে ফেলেছেন এই বিয়েতে। সাহানা কয়েক সেকেন্ড ভেবে বললেন, বুঝেছি আপা, আমাদের ফাহাদ খুবই ভালো ছেলে। ও যেমন যে কোনো বাবা মাই চাইবে ওর সাথে মেয়ে বিয়ে দিতে। কিন্তু আপা আমি মেয়ের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না গো। আমার আগে মেয়ের মতামতটা জানা জরুরি, কারণ ওর একটা স্বপ্ন আছে নিজে কিছু করার। ওর স্বাধীনতা চূর্ণবিচূর্ণ করার দুঃসাহস আমার মধ্যে নেই আপা। তুমি তো জানো এই জীবনে যা চাইনি কোনো দিন, সেটারই একসময় মুখোমুখি হতে হয়েছিল আমাদের। আমি চাই না আমার ভাগ্যের মতো আমার মেয়ের ভাগ্যটাও তেমন হোক।
আমি জীবনে স্বেচ্ছায় কিছু করতে পারিনি বলে অনেক কিছুই সহ্য করে গেছি। তাই আমিও চাই আমার মেয়ে নিজ থেকে যোগ্যতাসম্পন্ন হয়ে উঠুক। কোনো কষ্টই যেন আমার ছেলে মেয়ে এমনকি কাউকেই যেন তারা করতে না পারে। রেহানা বোনের হাত চেপে ধরে ভরসার কণ্ঠে বললেন, তুই আস্থা রাখতে পারিস আমাদের উপর। এমনকি কোনো প্রকার জোরও নেই যে নয়নতারাকে রাজিই হতে হবে। ওর যতদিন ইচ্ছা হয় ও সময় নিয়ে ভাবুক। আর যদি ও সম্মতি দিয়ে দেয় তবে ওর স্বাধীনতা বিয়ের পরও পূর্বের মতো ঠিকই থাকবে। কেননা আমরা জানি আমাদের নয়ন কেমন মেয়ে। ও যে ধরনের মেয়ে সেজন্যই আমরা ওকে ঘরের বউ করে নিতে চাই। বিয়ের পর পড়াশোনা ও সম্পূর্ণটাই শেষ করবে। নিজের পায়ে দাঁড়াবে। কোনো বাধা নেই এতে। তুইও এটা নিয়ে অযথা কোনো চিন্তা করিস না। সাহানা মৃদু হেসে বললেন, আমি তোমাদের ভরসা করি আপা। ভরসা করি বলেই তো আমি ভালো আছি আমার সন্তানদের নিয়ে। রাতে বিছানায় বসে পড়ছিল নয়নতারা। সাহানা রুমে প্রবেশ করে বললেন, তোর কি একটু সময় হবে নয়ন? কিছু দরকারি কথা ছিল। নয়নতারা বই পাশে রেখে বলল, যেভাবে কথাগুলো বললে মনে হচ্ছে আমি অপরিচিত কেউ তোমার কাছে। বলো না কি বলবে? ঝটপট বলে ফেল। বলেই হাসল সে। সাহানা বললেন, রাগ করিস না আবার। তোর খালু বিয়ের কথা ভাবছেন তোর আর ঈশানের। উনারা চান তোকে ফাহদের বউ করে নিতে। তবে কোনো জোর নেই। তুই সময় নিয়ে ভাব। নয়নতারা বলল, হঠাৎ আমি কেন মা? বুঝতে পারলাম না। উনারা তোকে পছন্দ করে তাই। ফাহাদ ভাইও কি সম্মতি দিয়ে দিয়েছেন? হুম। নয়নতারা ভাবে, তবে সেই ব্রেসলেট দেওয়ার অর্থ কি তাই বুঝালো ফাহাদ? বিয়ের প্রসঙ্গ তো আজই উঠেছে। তাহলে ফাহাদ কি তাকে অনেক আগে থেকেই পছন্দ করে? যার হেতু বিয়ের কথাবার্তা উঠায় ছেলেটা হুট করে তার নাম নিয়ে ফেলে। মনে মনে ঠিক করল নয়নতারা, এই বিষয়ে সে ফাহাদের সঙ্গে অবশ্যই কথা বলবে। রাতে ফাহাদ বাসায় ফিরে। খাবার টেবিলে সবাই একত্রে বসলে মাঝে মধ্যে অল্প স্বল্প কথাবার্তা চলল সকলের মাঝে। কেবল নয়নতারা আর ফাহাদ ব্যতীত। তারা একে অপরের সঙ্গে কথা না বললেও একে অপরের সঙ্গে কয়েকবার দৃষ্টি বিনিময় ঠিকই হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। কিন্তু ফাহাদ আর নয়নতারা এখনো আছে। সাহানার পা হুট করে ব্যথা করছিল বলে তিনি চলে গেছেন আগেই। নয়নতারা ঠিক করল এখনই না হয় বলা যাক। তাই বলল, ফাহাদ ভাই আপনি ব্যস্ত না হলে কিছু কথা বলার ছিল আমার। ফাহাদ বলল, হ্যাঁ বলো না। আমার আপাতত কোনো ব্যস্ততা নেই। নয়নতারা কিছু বলতে নিলে ফাহাদের ফোন বেজে ওঠে। হাতেই ছিল ফোন তার। কিন্তু ডাটা অন থাকায় কলটা এলো মেসেঞ্জার থেকে। কল দেখে নয়নতারাকে বলল সে অপেক্ষা করতে। ফাহাদের কথা বলার মাঝে কপালে খানিকটা ভাঁজ পড়তে দেখে নয়নতারা ভাবল কোনো সিরিয়াস কল হবে হয়তো। এখন এই বিষয়ে কথা বলাটা ঠিক হবে না। ফাহাদ কল কেটে অল্প কথাই বলেছে। কিন্তু মুখে তার কেমন চিন্তার ছাপ প্রকাশ পেল এই মুহূর্তে। সে নয়নতারাকে তবুও বলল, হ্যাঁ নয়নতারা বলো কি বলবে। নয়নতারা সামান্য হাসার চেষ্টা করে বলল, আজ না ফাহাদ ভাই, কাল বলবো। খুব জরুরি কিছু বলতে চাইছিলে? বলতে পারো। আমার অসুবিধা নেই তো। নয়নতারা সংকোচ বোধ করতে করতে বলল, খুব জরুরি নয়, কিন্তু একটু একটু জরুরি। আজকেই যে শুনতে হবে এমনটা না কিন্তু। বেঁচে থাকলে কাল বলবো সময় করে। যদি আপনি ব্যস্ত না থাকেন তবেই।
এই বলে চলে গেল নয়নতারা সেখান থেকে। ফাহাদ ভাবল, কি বলতে চায় মেয়েটা? এমনও হতে পারে তাদের বিয়ের প্রসঙ্গে কথাবার্তা এতক্ষণে তার কর্ণকুহরে পৌঁছে গেছে। সেটা নিয়েই হয়তো কিছু বলতে চাইছে মেয়েটা। ভেবেই খানিক পরিমাণ হাসি ফুটে উঠল ঈশানের ঠোঁটে। সকালে নাস্তা করতে একটু দেরিই হয়ে গেল নয়নতারার। আজ রিকশা সহজে না পেলে ভার্সিটি পৌঁছাতেও খানিকটা দেরি লেগে যাবে। দ্রুততার সঙ্গে খেতে দেখে সাহানা আর রেহানা দুজনই বলছেন আস্তে ধীরে খেতে। একটা দিন দেরি করে গেলে কিছু হবে না। ফাহাদ সিঁড়ি থেকে নামতে নামতে এতক্ষণ সবই লক্ষ্য করছিল। পরিপাটি হয়েই নেমেছে। সেও হয়তো কোথাও যাবে। টেবিলের কাছে এসে গ্লাসে পানি ঢালতে ঢালতে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, এত তাড়াহুড়ো করছো কেন? গলায় খাবার আটকে গেলে পড়ে হবে আরেক সমস্যা। ধীরে সুস্থে খাও। নয়নতারা পোরটা খেতে খেতে একটুখানি তাকালো ফাহাদের দিকে। সাহানা বললেন, আর বলিস না বাবা। মাঝে মধ্যে রাত জেগে পড়াশোনা করলে ওর সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। তাও হুটাহাট রাতের যখন তখন পড়তে বসবে। রেহানা রান্নাঘর থেকে বললেন, আজকালকার পড়ুয়া ছাত্রছাত্রীরা যখন তখনই পড়তে বসে পড়ে। ওদের কাছে যে কোনো একটা সময় হলেই হয়। ফাহাদও এরকম ছিল। নয়নতারা খাওয়া শেষ করে বলল, পরে রিকশা পেতেও দেরি হবে মা। ফাহাদ বলল, রিকশা দিয়ে যেতে হবে কেন? বাসায় 2-3টা গাড়ি থাকতে। নয়নতারা বলল, একসাথে 2-3টা গাড়ি করে যাব? সাহানা মেয়ের এমন কথায় হেসে উঠলেন। রেহানা ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ওর কথা আর বলিস না। তোর বাবাও তো কম করে বলে না ওকে গাড়ি করে যেতে। আমরাও বলি, কিন্তু পাজি মেয়েটা কারো কথা কানে নিলে তো। নয়নতারা বলল, আমার গাড়িতে বমি লাগে। রিকশাই ভালো। যাই তবে। ফাহাদ বলল, ওয়েট, আমিও বের হব। তোমাকে ভার্সিটি ড্রপ করে দিব। চলো। নয়নতারা মায়ের দিকে তাকালে সাহানাও বললেন ফাহাদের সঙ্গে যেতে। রেহানাও তাই বললেন রান্নাঘর থেকে। সাহানা তাদের যাওয়ার পানে তাকিয়ে থেকে ভাবলেন, বড় বোন রেহানা তাদের জন্য অনেক করেছেন। সেই কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে নিজের বোনের ছেলেকেই না হয় ঘরের জামাই রূপে দেখবেন তিনি। দুজন গাড়িতে চুপচাপ বসে থাকলেও ফাহাদ প্রথমে দুষ্টুমি করে বলল, সত্যি বমি লাগে তোমার? প্রাইভেট কারেও? নয়নতারা বলল, হুম লাগে। প্রাইভেট কার, সিএনজি, বাস, মাইক্রো এসবে আমার কম বেশি বমি হয়ই। ফাহাদ একেবারেই স্বল্প শব্দে বিড়বিড় করে বলল, তাহলে তো বউকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়াটাই কঠিন হয়ে পড়বে আমার জন্য। নয়নতারা জিজ্ঞেস করল, কিছু বললেন? না। এই মুহূর্তে আবার বমি করে ফেলো না। বমি পেলে সঙ্গে সঙ্গেই বলবে। গাড়ির কম্পার্টমেন্টে পলিথিন আছে। আচ্ছা। ফাহাদের গতকাল রাতের কথা হঠাৎ মনে পড়ল। তাই নয়নতারাকে প্রশ্ন করল, গতকাল রাতে তুমি কি যেন বলতে চেয়েছিলে? এখন চাইলে বলতে পারো। আমি শুনতে প্রস্তুত। নয়নতারা মাথা ঘুরিয়ে ফাহাদের দিকে চাইল। সে ভুলেই গেছিল গতকালের বিষয়ে। মনে পড়ার সাথে সাথেই বলল, জি। আপনাকে গতকাল একটু চিন্তিত দেখিয়েছিল বিধায় আর কিছু বলতে চাইনি তখন। কিছু কি হয়েছিল? মানে বলার মতো হলে বলতে পারেন। না হলে দরকার নেই বলার।
ফাহাদ সামনের দিকে লক্ষ্য রেখেই বলল, আমার সুইজারল্যান্ডেরই এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল গতকাল। সেটাই কল করে আরেক বন্ধু জানালো। ওহ, এখন কেমন আছেন তিনি? আর কোনো খবর পেয়েছিলেন? পেয়েছি। অ্যাক্সিডেন্ট ততটা গুরুতর হয়নি। আর বলেছে চিন্তার কোনো কারণ নেই। আগের চাইতে ভালো আছে অনেকটা। এখন তুমি বলো যেটা গতকাল বলতে পারোনি। নয়নতারা মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল। এরপর মিহি কণ্ঠে বলল, গতকাল মা বলল আপনার সাথে আমার বিয়ের কথা চলছে বাড়িতে। তার আগে আমি আপনাকে কিছু জানাতে চাইছি। আগে বলো তুমি এই বিয়েতে রাজি কিনা। তবে কোনো জোরও নেই যে তোমাকে এখনই রাজি হতে হবে। তোমার যতদিন ইচ্ছা হয় তুমি ভাবতে থাকো। আমারও তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কেন? ফাহাদ নয়নতারাকে সামান্য পরখ করে নিল এই কথার দ্বারা। ফের সামনে তাকিয়ে কোনো দ্বিধা ছাড়াই বলে ফেলল, কারণ আমার তোমাকে ভালো লাগে। তোমাকে পছন্দ করি তাই। নয়নতারা যা ভেবেছিল তাই বলল, হঠাৎ আমাকে? হঠাৎের কিছুই নেই। এই অনুভূতি খুবই পুরনো। নয়নতারা জানতে চাইল, মানে কবে থেকে? বয়স 18 হওয়ার আগে থেকেই, বলেই নির্লিপ্ততা হাসে ফাহাদ। অথচ আপনি এই অনুভূতি একবারও প্রকাশ করেননি এর আগে। সঠিক সময়ে ভেবেছিলাম করব, এমনকি করেছিও, যদিও তখন ওরকম সাহস করিনি বলতে যাওয়ার। পড়াশোনা নিয়ে ব্যস্ত, তারপর সেই সুবাদেই সুইজারল্যান্ড চলে যাওয়া। সেখানে গিয়েও ব্যস্ততা তাড়া করে বেরিয়েছে আমাকে। এত সবের মাঝে তোমার প্রতি যেই টান অনুভব করতাম, সেটা তখনও বিদ্যমান ছিল। এমনকি আজও তার ব্যতিক্রম হয়নি। নয়নতারার এই মুহূর্তে মানুষটার প্রতি একরকম মায়া কাজ করল। এই মানুষটার সাথে কোনো কালেই সে ফোনে কিংবা সামনাসামনি ওরকম কথা বলার সুযোগ পায়নি। এমনকি বলতে চাওয়ারও কোনো আগ্রহ অনুভব করেনি। অথচ আজ এই মানুষটা কতটা নিকটে তার। তাকে নিয়ে সহস্র জমা পুরনো আগ্রহ, পুরনো প্রণয়ের অনুভূতি নিজ অন্তঃস্থলে আজও স্থাপন করে রেখেছে এই মানুষটা। তবুও যত কথা বলে যাচ্ছে এই মানুষটাই। নয়নতারা একবারও কথার ধারে প্রান্তে যেতে পারছে না। ফাহাদ বলল, আমি আমার অনুভূতি সম্পর্কে তোমায় ব্যক্ত করেছি, কিন্তু তুমি তো তোমার কথা বলছো না। নয়নতারা বলল, এখন না, মানে গাড়িতে বোধহয় বলাটা ঠিক হবে না। পরেই বলবো ভাবছি। আচ্ছা ঠিক আছে। কিয়ৎকাল পেরিয়ে যেতেই গাড়ি এসে পৌঁছায় ভার্সিটির সামনে। নয়নতারার বের হওয়ার পূর্বে ফাহাদ তার ক্লাস শেষ হওয়ার সময় জেনে নিল। নয়নতারা আর আফরিন ক্লাস শেষে একসাথে বের হয়। আফরিনের অন্যদিকে জরুরি কাজ পড়ায় সে বিদায় নিয়ে চলে গেল আগে। নয়নতারা সামনে তাকালে পরিচিত মানুষটিকে গাড়িসহ ফের দেখতে পেল। গাড়ির জানালা খোলা থাকায় ফাহাদকে দেখতে পেয়েছে সে। মানুষটা বুঝি তার জন্যই অপেক্ষা করছে ধারণা করে নিল নয়নতারা। সেজন্যই কি তখন সময় জানতে চেয়েছিলেন উনি? ভেবেই মুচকি হাসে সে। ফাহাদ নয়নতারাকে দেখে হাত উঁচু করে ইশারা করে। নয়নতারা গাড়ির সামনে এসে বলল, আপনি আবার আসবেন আমার জানা ছিল না। আগে গাড়িতে উঠো। নয়নতারা গাড়িতে উঠে বসলে ফাহাদ তখন বলল, আইসক্রিম খাবে? সেজন্যই বুঝি আবার এসেছেন? নয়নতারার ঠোঁটে নিঃশব্দ হাসি। দুটো কারণেই এসেছি ম্যাডাম, আপনাকে নিতে এবং আপনাকে নিয়ে আইসক্রিম বিলাস করতে।
আইসক্রিম বিলাস। বাহ, আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন ফাহাদ ভাই। সুন্দরী রমণী পাশে থাকলে যে কেউই সুন্দর করে কথা বলতে পারে ম্যাডাম। চলুন এবার যাওয়া যাক। ফাহাদ গাড়ি চালানো শুরু করে। নয়নতারার জিজ্ঞেস করতে মন চাইল কজন সুন্দরী নারীর সঙ্গে কথা বলেছে সে, যার কারণে কথাটা এভাবে বলল তাকে। কিন্তু সেটা জিজ্ঞেস করারও কোনো সাহস হল না তার। ফাহাদ গাড়ি এক সাইডে রেখে দোকান থেকে দুটো কোন আইসক্রিম কিনে নিল। সেখানেই গাড়িতে বসে দুজন গল্পগুজবের পাশাপাশি আইসক্রিমের স্বাদও গ্রহণ করতে লাগল। বাসায় পৌঁছানোর পূর্বে রিফাতের জন্যেও 3টা আইসক্রিম কিনে নিল ফাহাদ। যদিও নয়নতারা বলেছিল একটা নিলেই যথেষ্ট। রিফাত খুব একটা আইসক্রিম প্রিয় নয়। বাড়িতে এসে পৌঁছায় তারা। ফাহাদ গাড়ি থেকে নেমে বলল, না বলা কথা কখন জানতে পারবো ম্যাডাম? নয়নতারা রুমে যেতে যেতে বলল, বলবো, আজই বলবো। চিন্তা নেই। তার আগে আমাকে বারবার ম্যাডাম সম্বোধন করা বন্ধ করুন তো। তাহলে আজীবনের জন্য আমার মিসেস হয়ে যাও। তখন ম্যাডামের বদলে মিসেস ডাকব। ফাহাদ কথাগুলো নয়নতারার কাছে প্রকাশ না করলেও নিজের গোপনে ঠিকই প্রকাশিত করে রাখল। দুপুরে খাওয়া দাওয়ার পরপরই টিউশন করাতে চলে গেল নয়নতারা। টিউশন শেষ হয় সন্ধ্যা 6টায়। টিউশন দুটো কাছাকাছি হওয়ায় বেশ সুবিধাজনক হয়েছে তার কাছে। হেঁটেই বাড়ি ফিরছিল সে। কিন্তু পথে হলো দেখা ফাহাদের সঙ্গে। ফাহাদ দেখেই বলল, ম্যাডামের টিউশন করানো শেষ? হ্যাঁ, কিন্তু আবার ম্যাডাম? না মানে আমার ম্যাডাম না, স্টুডেন্টদের ম্যাডামের কথা বলেছি। যারা স্টুডেন্ট পড়ায় তারা তো স্যার ম্যাডামই হয় বলো। আমার ম্যাডাম কথাটা কানে পৌঁছাতেই খানিকটা লজ্জা বোধ করল নয়নতারা। ফাহাদ বলল, তাহলে বাসায় যেতে যেতেই বলো তখন যা বলতে চেয়েছিলে। নয়নতারা খানিক নীরব থেকে মনে সাহস সঞ্চয় করছে। তার বলা কথাগুলো মানুষটা কিভাবে নিবে অথবা তাকে কি ভাববে সেটা নয়নতারার জানা নেই। তবে সত্যটা সে আজ বলবেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। নয়নতারার নীরবতা দেখে ফাহাদ বলল, কি হলো চুপ করে রইলে যে? উমম, এখনো যদি বলতে না চাও তবে জোর নেই। পরে বলো না হয়। নয়নতারা বড় করে নিঃশ্বাস নিয়ে ফের ধীর গতিতে নিঃশ্বাস ছাড়ল। বলল, প্রায় 2.5 বছর আগে আমার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু সে নিজেই আমার সাথে সম্পর্কটা ভেঙে দেয়। নিজের ব্যর্থ প্রেমের গল্প একের পর এক বলতে শুরু করে নয়নতারা। সবটা বলার পর বলল, আমি চাই যার সাথে আমার বিয়ে হবে তার কাছে অন্তত কিছু গোপন করাটা ঠিক হবে না। সেটা যত বড় বিষয়ই হোক না কেন। আমার বাবা মাও এই ব্যাপারে জানতেন ঈশান ভাই। তাই ভেবেছিলাম এই বিয়েটা হওয়ার আগে আপনাকে জানানোটাও জরুরি। তারা হাঁটতে হাঁটতে বাসার গেটের সীমানা অবধি চলে আসল। ভেতরে প্রবেশ করতেই ফাহাদ বলল, সবার জীবনেই কিছু না কিছু গল্প থাকে নয়নতারা। ছোট কিংবা বড়, সুখ কিংবা দুঃখ, যেটাই হোক তোমার জীবনের অধ্যায় সেটা অসমাপ্ত ব্যর্থ একটি গল্প ছিল। কিন্তু দুঃখের পরও সুখ আসে কথাটা মানো নিশ্চয়ই। তেমনি সেই অসমাপ্ত গল্পে আটকে না থেকে জীবনের এই পরিধিতে এগিয়ে এসে নতুন কোনো গল্পের সূচনা করা প্রয়োজন। এমনও তো হতে পারে সেই নতুন গল্পের শেষটা হলো অত্যধিক সুন্দর। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা কিংবা কোনো ধরনের বিরুদ্ধ যুক্তি নেই নয়নতারা। অতীতের বাজে মুহূর্তগুলো নিয়ে ভাবলে সেটা তোমায় কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারবে না।
তার চাইতে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার। সবার প্রথমে জরুরি ভালো থাকা, আর কিছু নয়। নয়নতারা বলল, আপনার কি মোটেও খারাপ লাগছে না? যাকে নিজের মন দিল, যাকে নিয়ে নিজের অন্তঃস্থলে প্রণয়ের অনুভূতি রোপণ করলেন, সে একটা সময় অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে ছিল ভেবে? তুমি কি ছেলেটাকে এখনো ভালোবাসো নয়নতারা? নয়নতারা মাথা দুপাশ করে বলল, না, কখনোই না। ও চলে যাওয়ার পরপর আমি ভেঙে পড়লেও একটা সময় নিজেকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর অধিক চেষ্টা করেছি, এমনকি সফলও হয়েছি। ওকে আমি এরপর থেকেই আর এক সেকেন্ডের জন্যেও নিজের মনে জায়গা দিইনি, আর না কখনো দিব। ও এক প্রকার আমার জীবনে ছোটখাটো একটা ঝড়ো হয়ে এসেছিল, যা সবকিছু এলোমেলো করে দিয়ে চলে গেলেও পরবর্তীতে ধীরে ধীরে আগের মতো আবার সবটা স্বাভাবিক হয়ে ওঠে। রেদওয়ান বিহীন আমার জীবনে এখন সবকিছুই স্বাভাবিক। তবে আপনিও ঠিক বলেছেন ফাহাদ ভাই, আমার এই জীবনের অধ্যায় এবার হয়তো আমাকে নতুন করে কোনো নতুন গল্পের সূচনা তৈরি করা প্রয়োজন। সেই গল্পের অভ্যন্তরে ফাহাদ নামক চরিত্রের ঠাঁই হবে কি ম্যাডাম? ফাহাদের এমন বাক্যে তার মুখাবয়বে তাকাতে পারল না নয়নতারা। ওষ্ঠযুগলে হাসির দেখা মিললেও লজ্জা রাঙা হয়ে লজ্জাবতী হয়ে রইল সে। নয়নতারা সামনে কয়েক কদম ফেলল। ফাহাদ তখন তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও নয়নতারা, তোমার শেষ কথার অর্থ কি প্রকাশ করে? আমি কি তাহলে ধরে নিব এই বিয়েতে তোমারও অভিমত আছে? নয়নতারা পিছু ফিরে এই কথার বিপরীতে কেবল মুচকি হাসে, যার অর্থ ফাহাদ বুঝে নিয়েছে। রাতে শাহানাকে নয়নতারা সম্মতি দিয়ে দিল, তার কোনো আপত্তি নেই এই বিয়েতে বলে জানিয়ে দিয়েছে। এরপর দিন তাদের দুজনের বিয়ের কথা পাকাপোক্ত হল। আমজাদ শেখ 15 দিন বাদে বিয়েটা সেরে ফেলার কথা বলেছেন। আসলে ফাহাদি বলেছে বাবাকে এই কথাটা বলতে। সে নাকি আর দেরি করতে চায় না, এমনকি আরও আগেই বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ভেবেছিল সে। কিন্তু আয়োজন করতে হলেও একটু সময়ের প্রয়োজন হয়। রেহানার কিংবা সাহানা কারোরই এতে কোনো মতভেদ নেই বলে জানিয়েছেন। কিন্তু নয়নতারা জানার পর খানিকটা লজ্জাই পেল। ছেলেটা বড্ড পাগলামি করে ফেলছে তাকে পাওয়ার জন্য। কিভাবে বাসায় বলে দিল সে আর দেরি করতে চায় না। রেহানা শুনে একটু রসিকতাই করেছিলেন বটে, কিন্তু তাদের আপনজনের সংখ্যা অতি সামান্য। আমজাদ শেখের ব্যবসার সুবাদে অত্যন্ত নিকটবর্তী কিছু পরিচিত পার্টি আছেন। ফাহাদেরও এখানে 2-3 জন ভালো বন্ধু আছে। সুইজারল্যান্ডে থাকা বন্ধুদেরও জানিয়ে দিয়েছে সে। কিন্তু তাদের এই মুহূর্তে আসাটা কোনোভাবেই সম্ভব না। আরও কয়েকটা দিন দেরি হলে হয়তো তারাও আসতে পারত বলে জানায়। কিন্তু বিপরীতে তারা ফাহাদকে শুভেচ্ছা জানাতে ভুলল না ঠিক। সবকিছু বিবেচনা করে আমজাদ ঠিক করলেন তাদের পরিচিত লোকজন এবং আপনজনদের বলেই বিয়েটা সম্পন্ন করে ফেলবেন। 15 দিন পর নির্দিষ্ট সময়ে নয়নতারা আর ফাহাদের বিয়েটা ঘরোয়াভাবে সম্পন্ন হল। দুজন অনূর থেকে বিবাহ বন্ধনে জড়াল। ফাহাদদের বাসা বেশ বড় হওয়ায় বাড়িতেই আস্তে ধীরে সব আয়োজন করা হয়েছিল। নয়নতারার এখনও কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে সে এবং ফাহাদ আজ থেকে স্বামী স্ত্রী ভেবে। তার পাশে এসে বসে পড়ল তৃষ্ণা, মিলি এবং আফরিন। পরিবারের অনুমতি নিয়ে তাদেরকেও আসতে বলে দিয়েছিল নয়নতারা। 3 জন মিলে নয়নতারার সঙ্গে দুষ্টু দুষ্টু কথাবার্তা জুড়ে দিচ্ছে একটু পরপরই। তাতে নয়নতারার লজ্জায় নড়বড়ে হওয়ার জোগাড়। রাতে ফাহাদ রুমে প্রবেশ করে নয়নতারাকে দেখতে পেল না। বারান্দায় নজর পড়লে দেখল সেখানে বাতি ঝালানো।
ধারণা করে নিল নয়নতারা সেখানেই। ফাহাদ মুচকি হেসে সেদিকে পা বাড়ায়। আজ আকাশে মস্ত বড় চন্দ্রমার উপলব্ধি পাওয়া গেছে। নয়নতারা গভীর দৃষ্টি মেলে প্রিয়তমকে ছাড়া একাই চন্দ্রবিলাস করছে। চাঁদের দর্শন নেওয়া হচ্ছে আমাকে ব্যতীত না? ফাহাদের কথায় নয়নতারা পেছনে ঘুরে তাকায়। নীরব হেসে সে বলল, আপনার বারান্দাটা বেশ সুন্দর, শুধু লতাপাতার অভাব। ফাহাদ সামনে এসে নয়নতারার হাত মুঠোয় নিয়ে বলল, তুমি আছো তো? লতাপাতার আগমন হতে কতক্ষণ? তখন নিজের মতো করে সাজিয়ে নিও। ফাহাদ নয়নতারার যে হাত ধরে রেখেছিল সে হাতের অনামিকা আঙুলে ছোট ডায়মন্ডের একটি আংটি পরিয়ে দিল। বলল, বাহ, পুরো পারফেক্ট লেগেছে। যদি না হতো তখন? না হওয়ার কোনো সংযোগই নেই। মা তোমার আঙুলের মাপে আংটি কিনেছে, সেটার মাপ জেনে আমিও আরেকটা নিজ থেকে কিনে নিয়েছি। আপনি আসলেই একটা পাগল। কেন বলো তো? এই পাগলামি করে আমাকে নিজের করে নিলেন। বাসায় এমন করে কোনো ছেলে মেয়েই বা বলে বিয়ের জন্য বেশি দেরি করতে চাই না। হুম। ফাহাদ নয়নতারার হাতে চুমু খেয়ে বলল, এমনটা একমাত্র তোমার স্বামীই বলেছে। তোমাকে পাওয়ার জন্য আমি আজীবন এরকম পাগলামি করে যাব নয়ন। তুমি বারবার বারণ করা সত্ত্বেও। আরও 17টা দিন কেটে গেল। ফাহাদ নয়নতারার জন্য অপেক্ষা করছে ভার্সিটির বাইরে। নয়নতারা ক্লাস শেষ করে বের হয়েই প্রিয় মানুষটিকে দেখে মৃদু হাসে। আজ সে একাই বের হয়েছে, আফরিন ভার্সিটি না আসায়। কিন্তু পেছনে লক্ষ্য করে দেখতে পেল ফাহাদের সাথে গাড়ি নেই। সেই সামনে যেতেই ফাহাদ তাকে বলল, আইসক্রিম খাবে? নয়নতারা মাথা দুলিয়ে হ্যাঁ বলল। ফাহাদ সামনের একটা দোকানে গেল আইসক্রিম কিনে আনার জন্য। নয়নতারা পাশে ঘুরে রেদোয়ানকে দেখতে পায়। তাকে দেখে মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল তার। এই ছেলেটা পেয়েছে কি? দেখা হলেই কেন কথা বলতে হবে? সে তো বলে দিয়েছিল তাকে কখনো দেখা হলেও যাতে অপরিচিত হয়ে থাকে। রেদোয়ান সামনে এসে বলল, কেমন আছো? তুমি আবার এসেছ আমার সামনে। নয়নতারার নাকে নাকফুল দেখে রেদোয়ান ফের জিজ্ঞেস করল, বিয়ে করে নিয়েছ? নয়নতারা তাচ্ছিল্য হেসে বলল, কেন বলো তো? আফসোস করে জিজ্ঞেস করছো না খুশি হয়ে? দোকানটার সামনে নীল শার্ট পরিহিত লোকটিকে দেখতে পাচ্ছ, তিনিই আমার স্বামী। বেশ তো। হ্যাঁ, আফসোস এবং খুশি দুটোই হচ্ছে এই মুহূর্তে। আফসোস হচ্ছে কারণ তোমার সাথে প্রতারণা করেছিলাম। আর খুশি হলাম আমার মতো প্রতারকের থেকে দূরে সরে অন্তত ভালো আছো বলে। নতুন জীবনের জন্য অনেক বেশি অভিনন্দন তোমায় নয়নতারা। থ্যাঙ্কস টু ইউ। এবার যেতে পারো তুমি। যাব নয়নতারা। তার আগে ক্ষমা চেয়ে যাব তোমার কাছে। তোমরা গোপালগঞ্জ থেকে চলে যাওয়ার পর অনেক দিন বাদে আমি জানতে পারি তোমরা ঢাকায় চলে এসেছ। এমনকি তোমার বাবার বিষয়ও শুনেছি। আমার ভুলের জন্য তখনই তোমার কাছে ক্ষমা চাইতাম, কিন্তু তা হলো না। অনেকটা জোর করেই জেনেছি তৃষার কাছে তুমি যে ঢাকায়। দেখো রেদোয়ান, তোমার সাথে কোনো প্রকার কথা বলার ইচ্ছা নেই আমার। তুমি বরং চলে যাও আমার সামনে থেকে। প্লিজ নয়নতারা, আমার কথাগুলো আজ শোনো। যদি না আজ কিছু বলতে পারি তাহলে আজীবনের জন্য আফসোস থেকে যাবে আমার মধ্যে। প্লিজ একটু শোনো, প্লিজ নয়নতারা। নয়নতারা ফাহাদের কথা চিন্তা করল একবার। তিনি যদি রেদোয়ানকে দেখে উল্টোপাল্টা কিছু বলে দেয় এই রাস্তায় তখন? পরক্ষণে ভাবল, না, সে তো সবটা বলেই দিয়েছে তাকে। ফাহাদ রেদোয়ানকে দেখলে দেখুক, তখন যা হওয়ার হবে।
সেজন্য রেদোয়ানকে সে বলার সুযোগ করে দিল। রেদোয়ান বলতে শুরু করল, সেদিন তোমার সাথে দেখা হওয়াটা ছিল কাকতালীয়। তুমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি জানতাম না, এমনকি তৃষ্ণাও বলেনি। যখন দেখা হলো তখন মনে হয়েছিল আল্লাহ আমাকে সুযোগ করে দিচ্ছেন তোমার কাছে ক্ষমা চাওয়ার। অথচ সেদিন আমাকে তুমি কথা বলার খুব একটা সুযোগ দাওনি। এর আগেও তোমায় ফোন করে পাইনি। যদিও আমার ক্ষেত্রে তোমার ফোন না ধরাটা স্বাভাবিক। নয়নতারা, আমি তোমার সাথে যেই অন্যায়টা করেছি তার জন্য আমি অনুতপ্ত। অনুশোচনা অনুভব হয় আমার দিনের পর দিন। হ্যাঁ, আমি তখন অন্য আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম। তিন্নিও বিষয়টা জানত। ও অনেক পাগলামিও করেছে সেজন্য। কিন্তু তিন্নিকে আমি কখনোই ওরকম চোখে দেখি না এবং দেখিওনি আজ পর্যন্ত। অথচ দেখো, যার জন্য তোমার সাথে প্রতারণা করেছিলাম অনেক আগে, সেই আমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছে। আমি জানি আমি আমার কর্মের ফল পেয়েছি। ওহ, মনে পড়ল, আগামীকাল ইতালি চলে যাচ্ছি আমি। মাঝে 1 বছরের মতো আমার বাসায় কিছুটা পারিবারিক ইস্যুও চলছিল। এগুলোর পাশাপাশি আরও অন্যান্য কাজের কারণে অনেকটা সময় দেরি লেগে যায়। আর দেখো, দেশ ছাড়ার সময় অবশেষে ঠিকই এসে পড়ল। এখান থেকে যাব বলে গতকালই গোপালগঞ্জ থেকে ঢাকায় এসেছি চাচার বাসায়। অনুতপ্ত মন নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না। তাই ভাগ্যক্রমে আবারও তোমার দেখা পাওয়ার পর নিজেকে সামলে রাখতে পারিনি। তুমি আমায় ক্ষমা করো কি বা না করো, অন্তত ক্ষমা তো আমি চেয়েছি, সেটুকু ভাবলে কিছুটা হলেও আমার স্বস্তি মিলবে। তোমার সাথে দেখা হয়ে এবং তোমাকে সবটা জানাতে পেরে কিছুটা হলেও ভালো লাগছে আমার। কিন্তু সত্যি নয়নতারা, আমি মন থেকে অনুতপ্ত। আমায় পারলে ক্ষমা করে দিও। আমি নিজ হাতে ভালো একটা মানুষকে দূরে ঠেলে দিয়েছি, তার মনস্তাপ আমার সারা জীবন থাকবে। চলি, ভালো থেকো। রেদোয়ান চলে গেল সেখান থেকে। নয়নতারা তার চলে যাওয়ার পানে আর ফিরে তাকায়নি। কিন্তু যাওয়ার আগে ফাহাদের সঙ্গে রেদোয়ানের দেখা হলো ঠিকই। নয়নতারা পূর্বের ন্যায় একইভাবে দাঁড়িয়ে অন্য পাশে ঘুরেছিল। তোমার ওকে ক্ষমা করে দেওয়া উচিত নয়নতারা। নয়নতারা পেছনে তাকিয়ে ফাহাদকে দেখল। ফাহাদ সামনে আরেকটু এগিয়ে আইসক্রিম সাধল তাকে। ক্ষমা করা মুহৎ গুণ আমরা সবাই জানি। তুমি ওকে ক্ষমা করে দিল, মহান আল্লাহ ওকে ক্ষমা করে দিবেন। ছেলেটা অন্তত এই একটা কাজ ভালো করেছে, তোমার কাছে ক্ষমা চেয়ে। নয়নতারা বিস্ময় নিয়ে বলল, আপনি সবটাই শুনেছেন? কি করব বলো? আচমকা শুনে ফেলেছি, তবে পুরোপুরিভাবে না। দূর থেকেও দেখেছি ছেলেটাকে তোমার সাথে কথা বলতে। এমনকি ছেলেটার চলে যাওয়ার মুহূর্তেও একটু দেখা হয়ে গেল। নয়নতারা আইসক্রিম হাতে নিল ঠিকই, কিন্তু এই মানুষটাকে দেখে সে যারপরনাই অবাক হতে লাগল এই মুহূর্তে। তাই বলল, আপনি মানুষটা এতটা ভালো কিভাবে হতে পারেন বলুন তো? রেদোয়ানকে দেখেও কেন কিছু বলতে পারলেন না আপনি? আপনার জায়গায় আমি হলে হয়তো এতক্ষণে ওর নাক মুখ ফাটিয়ে ফেলতাম। ফাহাদ মুচকি হেসে বলল, মারামারি করে কি হবে বলো? তবে তুমি আমায় আরও আগে বললে আমি হয়তো তোমার জন্য হলেও বিষয়টা ভেবে দেখতাম। তো ছেলেটাকে ক্ষমা করতে পেরেছ? সেটা ও চলে যাওয়ার পরই করে দিয়েছি। এখন আর হৃদয় এত অভিযোগ পুষে রেখে কি লাভ হবে বলুন? নীরব হাসে নয়নতারা। বেশ, তাহলে চলো জনমানবের পথের সম্মুখে আমরা দুজন এগিয়ে যাই, তার সঙ্গে জীবনের পথেও। নয়নতারার ঠোঁটে কোমল হাসি বিকশিত হল। হাঁটার মাঝেই বলল, আজ গাড়ি আনেননি যে?
কারণ আজ রিকশায় ঘুরব। উমম, তাহলে তো ভালোই হয়। টিউশন তবে ছুটি আজ। ফোন করে জানিয়ে দিতে হবে। জি মিসেস শেখ, সেটা না হয় জানিয়ে দিন। আজ সারাদিনই কিন্তু আমরা শুধু ঘুরব, ফিরব, খাবো দাবো। নয়নতারা হেসে বলল। আর দুজন মিলে হাওয়ায় ভাসব। অথবা নীল আকাশে দুজন চাতক চাতকী পাখি হয়ে উড়াল দিব দূর বহুদূর প্রান্তে। সমাপ্ত।